আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। ভোকাবুলারি ব্যাটেলের সর্বশেষ লেকচারে সবাইকে স্বাগতম। এই ভোকাবুলারি ব্যাটেলে আমরা ইংলিশ ভোকাবুলারির যাবতীয় টপিক সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং সব কভার করেছি। সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে একদম মেডিকেল ডেন্টাল থেকে শুরু করে জিএসটি পর্যন্ত সব কিছু ওভারঅল একদম অপশন সহ ধরে ধরে পড়িয়ে দিয়েছি। এবং এছাড়া বাকি যে টপিকগুলো আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং, সেখান থেকে সবচেয়ে জরুরিগুলো, সবচেয়ে ইম্পর্টেন্টগুলো, যেগুলো পরীক্ষার জন্য আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো এক ক্লাসে মাস্টার ক্লাস আকারে তোমাদেরকে প্রোভাইড করেছি। লাস্ট আমাদের একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে শুধু ইডিয়ামস। বাট ইডিয়ামস যখন আমরা পড়তে যাই তখন ইডিয়ামস যেহেতু বাঞ্চ অফ ওয়ার্ডস, ইডিয়ামসের সাথে আরও দুটো টপিক ইন্ডিভিজুয়ালি এসে পড়ে, যে দুটো টপিক আমরা হচ্ছে ফ্রেজ এবং ক্লজ। ঠিক আছে, ফ্রেজ এবং ক্লজ সাথে ইডিয়ামস, এই তিনটে নিয়ে আজকে হচ্ছে আমাদের ফাইনাল লেকচার, অল ইন ওয়ান মাস্টার ক্লাস ইডিয়ামস, ফ্রেজেস এন্ড ক্লজের উপর। ঠিক আছে, তো আসো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল যদি আমি একটু প্রিলিমিনারি কথাবার্তা বলি, ফার্স্ট অফ অল যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স, ক্লজ কোনটা কি। ওয়ার্ড হচ্ছে সেন্টেন্সের ক্ষুদ্রতম একক। সেন্টেন্স গঠন করার যে স্মলেস্ট ইউনিটটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ড। একাধিক ওয়ার্ড মিলে হচ্ছে বাঞ্চ অফ ওয়ার্ডস ফর্ম করবে। এখন এর মধ্যে বাঞ্চ অফ ওয়ার্ডস তো ফ্রেজও হয়, ক্লজও হয়, আবার সেন্টেন্সও হয়। কখন কোনটা হয়, ঠিক আছে, সেটা একটু আমরা যদি দেখি। ফ্রেজ আর ক্লজ দুইটাই হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, ওয়ার্ডের একটা গ্রুপ, এক গুচ্ছ শব্দ। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্বের একটা কম্বিনেশন থাকে না, সাবজেক্ট ভার্বের কোনো কম্বিনেশন থাকে না, কিন্তু ক্লজের মধ্যে আমরা এরকম একটা কম্বিনেশন পাই, যার ফলে ক্লজকে আমরা স্পেশালি একটি বাক্যাংশ বা পার্ট অফ সেন্টেন্স বলি। ঠিক আছে, ক্লজ কিন্তু পার্শিয়াল সেন্টেন্স, সে পুরোপুরি সেন্টেন্স না, কারণ সে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন হচ্ছে, মানে কি বলে, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকে তার মধ্যে, কিন্তু সেন্টেন্সের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, তিনটা বৈশিষ্ট্য, যে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। আসক্তি হচ্ছে ওয়ার্ডের সিকোয়েন্স, সেটা ক্লজের আছে। যোগ্যতা হচ্ছে মিনিং এর রিলেভেন্স, যে মিনিংটা রিলেভেন্ট বা বাস্তব কিনা, এটাও আছে। বাট আকাঙ্ক্ষা, যে একটা কথা যখন বলা হচ্ছে সেই কথাটা ফুলফিল হচ্ছে কিনা, সেটা সেন্টেন্সে ফুলফিল হয়, ক্লজে ফুলফিল হয় না। ক্লজ সবসময় অর্ধেক কথা বা এমনভাবে কথা বলবে যে পূর্ণরূপ হবে না, কথার কিছু অংশ বাকি রয়ে যাবে। দিস ইজ কল্ড ক্লজ। সেন্টেন্সের ক্ষেত্রে এই বাকি অংশ, একটা আকাঙ্ক্ষা থাকবে না। সেন্টেন্স শেষ মানে ওই বাক্যটা আকাঙ্ক্ষা শেষ, মানে এমন মনে হবে যে বাক্যটা অপূর্ণ রয়ে গেছে। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। ক্লজ হচ্ছে একটা বাক্যাংশ, কিন্তু সেন্টেন্সের আর ক্লজ বাদে যদি তুমি ফ্রেজের দিকে থাকে, ফ্রেজ কোনো বাক্যাংশও না, বিকজ ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন নাই। ইভেন ফ্রেজের মধ্যে অনেক সময় ভার্ব থাকেও না। ঠিক আছে, যেমন আমি যদি উদাহরণ দিই, দ্য প্রফেসর ইজ ওয়েল এডুকেটেড। এই যে ওয়েল এডুকেটেড, এটা একটা ফ্রেজ। এখানে ওয়েল এবং এডুকেটেড দুইটা ওয়ার্ড মিলে একটা গ্রুপ অফ ওয়ার্ড ফর্ম করছে, যেটাকে আমরা ফ্রেজ বলতে পারি। এটাতে না সাবজেক্ট আছে না ভার্ব আছে, জাস্ট একটা অ্যাডজেক্টিভ। নো সাবজেক্ট, নো ভার্ব, নো নাথিং। এখানে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন পাওয়াই যাচ্ছে না, জাস্ট ওয়ার্ডগুলো গ্রুপ অবস্থায় আছে, এটাকে আমরা বলবো ফ্রেজ। কিন্তু যখন আমি বলবো দো হি ইজ ব্লাইন্ড হি ক্যান রিড অ্যান্ড রাইট, এখানে দেখো হি ইজ ব্লাইন্ড, দো হি ইজ ব্লাইন্ড, এই যে এই অংশটার মধ্যে হি ইজ ব্লাইন্ডটাই কিন্তু একটা সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে। স্পেশালি এই যে হি ইজ, তারপর আমি যখন একটা কিছু বলছি, মানে একটা সেন্টেন্স লাইক ফিল আছে। হি ইজ সো ক্লোজ টু সেন্টেন্স বাট নট সেন্টেন্স। কেন? এই যে দো যখনই বলছে যদিও সে অন্ধ, তখন কথা আসবে আচ্ছা যদিও সে অন্ধ তাহলে কি, এই তাহলেটা যদি আমি না বলি মানে সেটা সেন্টেন্স হবে না। তাহলেটা বলার জন্য আমাকে আরেকটা ক্লজ যুক্ত করতে হচ্ছে, তাহলে এই পুরাটা একটা ক্লজ আর এই অংশটা একটা ক্লজ। ঠিক আছে, এই পুরোটা একটা ক্লজ এবং এই অংশটা একটা ক্লজ। এরপর যদি আমি বলি ইডিয়ামসের ক্ষেত্রে, ইডিয়ামস জিনিসটা কি? ইডিয়ামস কি তাহলে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স কোনটা? ইডিয়ামস হচ্ছে একটা ফ্রেজ। ইডিয়ামস হচ্ছে ফ্রেজ, কারণ ইডিয়ামসে কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকে না। তাহলে নর্মাল ফ্রেজ আর ইডিয়ামসের মধ্যে আলাদা কি, স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে ইডিয়ামস হচ্ছে সেই সকল ফ্রেজ যা দ্বারা শাব্দিক অর্থ, মানে এই যে লিটারাল মিনিং প্রকাশ না করে একটা রূপক বা মেটাফরিক্যাল মিনিং প্রকাশ পায়, একটা রূপক বা মেটাফরিক্যাল মিনিং প্রকাশ পায়। যেমন আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন ইন দিস সিটি। ঠিক আছে, তারপর হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু পাস দিস টেস্ট। ঠিক আছে, এই যে কিথ অ্যান্ড কিন, হার্ট অ্যান্ড সোল, এই ওয়ার্ডগুলা হচ্ছে আমাদের কি বলা যায়, এই ওয়ার্ডগুলা হচ্ছে এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এই ফ্রেজগুলো এমন একটা ফ্রেজ যেগুলো হচ্ছে আমাদের যে মিনিংটা লিটারালি দেখা যাচ্ছে সেই মিনিংটা না করে একটা
অন্য মিনিং বুঝেছে কিথ অ্যান্ড কিন, এইখানে কিথ অ্যান্ড কিন কিন্তু নিজস্ব মিনিং নাই, কিন্তু রূপক অর্থে এটা ইউজ হয় আত্মীয় স্বজন বুঝাতে। হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, এর মানে কি সে হৃদয় এবং আত্মা দিয়ে চেষ্টা করছে না, হার্ট অ্যান্ড সোল মানে সর্বাত্মকভাবে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা। হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু পাস দিস টেস্ট, ঠিক আছে। সো এখানে কিন্তু লিটারাল মিনিং না, এখানে মেটাফরিক্যাল মিনিংটা ইউজ হয়েছে, শাব্দিক অর্থ ইউজ নয়, রূপক অর্থটা ইউজ হয়েছে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে এরা ইডিয়মস। এবার যদি একটু ক্লজ আর ফ্রেজের রেগুলার কথাবার্তায় যাই, ইডিয়মসে যাওয়ার আগে একটু জিনিসগুলো পরিচিত হয়নি। ক্লজ প্রধানত 3 প্রকার, ঠিক আছে, ক্লজ প্রধানত 3 প্রকার, মেইন বা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। পার্থক্যটা কি? মেইন বা প্রিন্সিপাল ক্লজে যেটা হয় সেই ক্লজটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, মানে ওই ক্লজটা ইটসেলফ একটা সেন্টেন্স। একটা ক্লজকে আমি কখন সেন্টেন্স বলবো? যখন সে দেখা যায় তার মধ্যে কোনো আকাঙ্ক্ষা বাকি থাকবে না, সে একটা কমপ্লিট সেন্টেন্স হিসেবে বসতে পারে, ঠিক আছে, তখন আমি সেটাকে সেন্টেন্স বলবো, ক্লজ বলবো না। সো প্রিন্সিপাল ক্লজের এই একটা মানে গুণ আছে যে সে অন্যান্য আরো 2-4টা ক্লজের সাথে মিলে একটা বড় সেন্টেন্স ফর্ম করতে পারে, বাট তাকে যদি আমি ওইখান থেকে বের করে একটা আলাদাভাবে বসায় দিই, সে নিজেই একটা সেন্টেন্স হিসেবে বসতে পারে। এরকম ক্লজকে বলা হয় মেইন বা প্রিন্সিপাল ক্লজ। এরা কোনো অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়। যেমন কি দ্য স্কুল হ্যাজ ক্লোজড লেটলি, দ্য স্কুল হ্যাজ ক্লোজড লেটলি যদি আমি এটার সাথে আরো কোনো ক্লজ যুক্ত করি যে though he started early in the morning, though the school started early in the morning, the school has closed lately. The স্কুলটা অনেক আর্লি শুরু হলো, ক্লাসটা অনেক আর্লি শুরু হলো, ক্লাসটা আর্লি শেষ হয়নি, ক্লাসটা দেরিতে শেষ হয়েছে। though the school has started early, the school has closed lately. ওকে, সো আমি বলতে পারি ক্লোজ লেটলি মানে তো দেরিতে না, দেরিতে বলতে হচ্ছে মানে লেটলি মানে রিসেন্টলি। সো অনেক আগে শুরু হলো, মাত্র শেষ হলো, এই যে অনেকক্ষণ সময় লাগলো, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। যদি আমি সেখান থেকে স্কুল হ্যাজ ক্লোজ লেটলি এই অংশটাকে বের করেও নিয়ে আসি, এটা আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার কি বলা যায়, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে কি হয়, সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, তাহলে অর্থ প্রকাশ করতে কি লাগে? অর্থ প্রকাশ করতে আরেকটা ক্লজ লাগে, যেটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ লাগে। প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল অর্থ প্রকাশের জন্য। যেমন যেটা আমি একটু আগে দেখলাম, দো হি ইজ ব্লাইন্ড হি ক্যান রিড এন্ড রাইট, এই হি ক্যান রিড এন্ড রাইটের উপর দো হি ইজ ব্লাইন্ডে নির্ভরশীল, কারণ এই দো হি ইজ ব্লাইন্ড এর পর আমি কি শুনতে চাই, সেটা বলতে গেলে আমি প্রিন্সিপাল ক্লজটাই শুনতে চাই। তো প্রিন্সিপাল ক্লজ যা আসবে আমি সেটাই শুনবো, তাই না? প্রিন্সিপাল ক্লজের মিনিংটাই হচ্ছে আমার এই সেন্টেন্সটার মিনিং। এখন দেখো আমরা যে বলি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, এগুলা কার ক্লাসিফিকেশন? এরা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশন। সাবঅর্ডিনেট ক্লজ আরো 3 প্রকার। কি 3 প্রকার? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটটা হচ্ছে কি একাধিক মেইন ক্লজ যখন একসাথে বসে, ধরো এটাও প্রিন্সিপাল ক্লজ ওইটাও প্রিন্সিপাল ক্লজ, দুইটাকে যখন আমি একসাথে বসা দিব, কানেক্ট করব কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, তখন সেটাকে আমি বলবো কোঅর্ডিনেট ক্লজ। যেমন যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এখানে হি ইজ পোর হি ইজ অনেস্ট দুইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সেন্টেন্স হিসেবে বসতে পারে, বাট মাঝখানে বাট বসা এই দুইটাকে কানেক্ট করে দিয়েছি। এই অবস্থায় দুইটাকেই বলা হবে হচ্ছে মানে কোঅর্ডিনেট ক্লজ, দুইটাই মেইন ক্লজ বাট একজন একজনকে কোঅর্ডিনেট করতেছে, ওকে। আর নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এটা নিয়ে যদি আমি একটু কথাবার্তা বলি, নাউন ক্লজের ক্ষেত্রে যেটা হয়, নাউন ক্লজ হচ্ছে সেন্টেন্সের নাউন যে জায়গায় বসতো সেই জায়গায় সে বসে। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভের পরিবর্তে বা ওর যে জায়গায় অ্যাডজেক্টিভ থাকার কথা সেই জায়গায় বসে, অ্যাডজেক্টিভের মতো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে একটা বাক্যাংশ বলে, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। সেম ভাবে অ্যাডভার্ব ক্লজও সেম মিনিংই কনভে করে, ঠিক আছে। এটা যেহেতু মেইনলি ইডিয়মসের ক্লাস, আমি উদাহরণ নিয়ে আসিনি, বাট আমি হচ্ছে মোটামুটি ভাবে মানে পরিচয়মূলক সবকিছু নিয়ে আসছি, ঠিক আছে। এরপর আসো ফ্রেজ নিয়ে। ফ্রেজের ব্যাপারটা জানা লাগবে। ফ্রেজ হচ্ছে প্রধানত 9 প্রকার। ফ্রেজ প্রধানত 9 প্রকার। কি কি 9 প্রকার? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল, কনজাংশনাল, ইন্টারজেকশনাল ফ্রেজ, নরমাল তো বুঝলাম, পার্টিসিপাল ফ্রেজ এন্ড অ্যাবসলিউট ফ্রেজ। কোনটা কি একটু জেনে নিই। যেটা নাউন ফ্রেজ, ও হচ্ছে নাউনের জায়গায় বসবে, ও নাউনের মতো আচরণ করবে, ও হচ্ছে একাধিক শব্দ মিলে একটা নাউন যখন গঠন করবে সেখানে আমরা বলবো নাউন ফ্রেজ। একাধিক ওয়ার্ড মিলে যদি গ্রুপ ফর্ম করে, গ্রুপ অফ ওয়ার্ডস ফর্ম করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভার্বের মতো কাজ করলে ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডভার্বের মতো কাজ করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনের মতো কাজ করলে প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশন বা ইন্টারজেকশনের মতো কাজ করলে ওই রকম কনজাংশনাল বা ইন্টারজেকশনাল ফ্রেজ। একটু আমরা দেখি। নাউন ফ্রেজের ক্ষেত্রে হচ্ছে একাধিক ওয়ার্ড যখন গুচ্ছ হয়ে বা একাধিক ওয়ার্ড যখন গ্রুপ হয়ে নাউনের মতো কাজ করে। রেলওয়ে স্টেশন, শুধু রেলওয়ে কিন্তু একটা অ্যাডজেক্টিভ, স্টেশন একটা নাউন, কিন্তু এই নাউন আর অ্যাডজেক্টিভ একসাথে মিলে রেলওয়ে স্টেশন পুরাটা একটা নাউন বুঝাইতেছে, যার ফলে এটা হচ্ছে আমার
নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ এক্ষেত্রে যেটা হবে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। এখানে দেখো স্লো একটা অ্যাডজেক্টিভ, স্টিডি একটা অ্যাডজেক্টিভ, তো স্লো অ্যান্ড স্টিডি একসাথে পুরাটা একটা গুণ বোঝাচ্ছে, একজনের গুণকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে এই তিনটা ওয়ার্ডের যে গ্রুপটা সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভার্ব ফ্রেজটাকে আমরা যে গ্রুপ ভার্ব পড়েছি, ঠিক আছে, গ্রুপ ভার্ব যে একটা ভার্বের পর একটা স্পেসিফিক প্রিপোজিশন তারা মিলে একটা ছোট্ট গ্রুপ ফর্ম করতেছে না, এই গ্রুপটাকে বলবো আমরা হচ্ছে ভার্ব ফ্রেজ, ঠিক আছে, গ্রুপ ভার্বসকে আমরা যেটা বলি। তো এগুলো কি বলতে পারে, আই কুড নট মেক আউট হিজ স্পিচ। মেক আউট আমি লাস্ট দিন পড়াইছি, মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, ঠিক আছে, মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, মেক আউট মানে বুঝতে পারা। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে ও অ্যাডভার্বের জায়গাতেই বসবে, অ্যাডভার্ব যা করবে সেটাই করবে, বাট একটা ওয়ার্ড না একাধিক ওয়ার্ড মিলে একটা অ্যাডভার্বের কাজ করবে, ঠিক আছে। সো এমন কি আছে, ইওর পারফরমেন্স উইল ইমপ্রুভ, আমি বলতে পারতাম ইওর পারফরমেন্স উইল ইমপ্রুভ গ্র্যাজুয়ালি। গ্র্যাজুয়ালি মানে কি, সময়ের সাথে সাথে আস্তে আস্তে বাড়বে। আমি কি বললাম, ইওর পারফরমেন্স উইল ইমপ্রুভ বাই অ্যান্ড বাই। এই বাই অ্যান্ড বাই মানে কি, বাই অ্যান্ড বাই মানেও আস্তে আস্তে বাড়বে। সেখানে বাই অ্যান্ড বাইটা গ্র্যাজুয়ালি জায়গায় বসছে না, গ্র্যাজুয়ালির মতো সেম মিনিং নিয়ে সেম ভাবে আমার ইমপ্রুভকে মডিফাই করে, মানে একটা অ্যাডভার্ব যেভাবে বসে সেটা পুরো সেভাবে বসছে, কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ড মিলে একটা অ্যাডভার্বের কাজ করছে। দ্যাটস ওয়াই এই পুরো ফ্রেজটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে একটা জিনিস যেটা মনে রাখতে হবে, প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হয় প্রিপোজিশন দিয়ে, শেষ হয় নাউন দিয়ে, অথবা শেষও হয় প্রিপোজিশন দিয়ে। যেমন ইন ফ্রন্ট অফ, যেমন হচ্ছে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, এখানে এটা ইন দিয়ে শুরু হয়েছে, ফ্রন্ট দিয়ে অফ দিয়ে শেষ, ইন ফ্রন্ট অফ, দুইটা প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, এই পুরো জিনিসটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, এই পুরো জিনিসটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আবার আমি বলতেছি হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, এই যে এখানে সে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউনে গিয়ে শেষ হয়েছে। সো দুই ক্ষেত্রে সে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, কিন্তু এক জায়গায় প্রিপোজিশনে শেষ, এক জায়গায় নাউনে শেষ। এইরকম ক্ষেত্রে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এন্ড কথা হচ্ছে ভাই আমি প্রিপোজিশনাল ফ্রেজ চিনবো কিভাবে, তোমাকে বাকি সবগুলো ফ্রেজ চিনে দিব, তুমি যখন দেখবা কোনোটাতেই সে পড়তেছে না তখন সে হবে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আলাদাভাবে প্রিপোজিশনাল ফ্রেজ মুখস্থ করা বা মনে রাখা যথেষ্ট টাফ আছে, মানে অন্যগুলো একটু টাফ। সো হচ্ছে কি, প্রিপোজিশনাল ফ্রেজ তুমি বাকি সবগুলো দেখবা, বাকি সবগুলো হয় কিনা, যদি অন্য কোটা না হয়, অপশনে 3 না হয়, প্রিপোজিশনাল হবে, কোনো কথা নাই, কারণ বাকিগুলো নির্ণয় করা খুবই সহজ। কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজে কি হয়, কনজাংশনের মতো কাজ করে, সে হচ্ছে একটা ওয়ার্ড না একাধিক ওয়ার্ড মিলে কনজাংশন হয়। যেমন নট অনলি রাকিব বাট অলসো হিজ ফ্রেন্ড witnessed it, আমি বলতে পারতাম রাকিব as well as his friend, রাকিব accompanied with his friend, রাকিব along with his friend witnessed it। তো এই যে আমি একাধিক শব্দের যে কনজাংশনগুলো ইউজ করছি এরা সবাই হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। ওকে, ইন্টারজেকশনাল ফ্রেজ ও হচ্ছে আমাদের অ্যালাস, ওয়াও, হুররা, ব্রাভো এই টাইপের ওয়ার্ডগুলাই, মানে এখানে যেমন এক শব্দ আমরা অভিব্যক্তি প্রকাশ করছে, তারা দেখা যাবে যে অনেক একাধিক শব্দে প্রকাশ করবে তাদের ইয়াটা, এই যে কি বলে অভিব্যক্তিটা, আবেগটা। যেমন যে ও মাই গড হাউ বিউটিফুল ইট ইজ, এই যে ও মাই গড টো, এই ও মাই গড টো হচ্ছে এখানে পুরো একটা ইন্টারজেকশনাল ফ্রেজ, ঠিক আছে। পার্টিসিপল ফ্রেজের ক্ষেত্রে কি হয়, পার্টিসিপল ফ্রেজের ক্ষেত্রে যেটা হয়, ওর মধ্যে পার্টিসিপল ফ্রেজের মধ্যে একটা ভার্ব থাকে, ভার্ব প্লাস আইএনজি যে ফ্রেজের মধ্যে থাকবে, ভার্ব প্লাস আইএনজি যে ফ্রেজের মধ্যে থাকবে সেটাকে আমরা বলবো পার্টিসিপল ফ্রেজ। কেন ভার্ব প্লাস আইএনজি, কেন, কারণ পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বসে, ঠিক আছে। আর ফ্রেজের মধ্যে তাহলে জিরান্ড ফ্রেজ হয় না কেন, জিরান্ড ফ্রেজ হয় না কারণ জিরান্ড একটা নাউন হিসেবে বসে। যখন আমি একটা একাধিক ওয়ার্ডকে একসাথে ফ্রেজ করে সেটাতে মডিফাই করতে চাইতেছি, আমি সেটা দিয়ে নর্মালি যখন মডিফাই করব ওটা আমি নাউন হিসেবে বসাতে পারবো না, আমার ওর সাথে একাধিক ওয়ার্ড মিলে নাউনকে মডিফাই করতে হবে, অ্যাডজেক্টিভ হিসেবে বসাইতে হবে, ঠিক আছে। মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে না, আমি তো তাকে নাউন হিসাবে একাধিক ওয়ার্ডকে এরকম ভার্ব প্লাস আইএনজিতে নাউন হিসেবে বসাইতে পারবো না। ওকে, সো এই জন্য হচ্ছে পার্টিসিপল ফ্রেজ হবে। আর যদি কখনো এরকম বসে জিরান্ড হয়ে গেছে কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওটা ফ্রেজ হবে না, ওই পুরাটা মিলে যদি ফ্রেজ করতে ওটা নাউন ফ্রেজ হয়ে যাবে, ওটা পার্টিসিপল ফ্রেজ বা জিরান ফ্রেজ আলাদা হয়ে যাবে না, ঠিক আছে। পার্টিসিপল ফ্রেজের ক্ষেত্রে নর্মাল যেটা হয় ভার্ব প্লাস আইএনজি সাথে আরো এক্সট্রা কিছু অংশ। ওকে, এই পুরাটা মিলে হচ্ছে আমাদের, যেমন দ্য বয় ইজ ডেড, এই জায়গায় আমি কি বললাম, দ্য বয় লেইং ডাউন দেয়ার ইজ ডেড, এই যে লেইং ডাউন দেয়ার পুরোটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে দেখো এই অ্যাডজেক্টিভের মধ্যে স্পেশালিটি কি, ভার্ব প্লাস আইএনজি আছে, যে অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে ভার্ব প্লাস আইএনজি থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। কথা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজটা কি, অ্যাবসলিউট ফ্রেজটা হচ্ছে, অ্যাবসলিউট ফ্রেজটা পুরো একটা ক্লজ, ও পুরো একটা ক্লজ, কিন্তু ওর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। যে ক্লজে, আই রিপিট, যে ক্লজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না তাকে বলা হয় অ্যাবসলিউট ফ্রেজ। নর্মাল যে ক্লজগুলো আমরা দেখি, প্রিন্সিপাল হোক, সাবঅর্ডিনেট হোক, কোঅর্ডিনেট হোক, নাউন ক্লজ হোক, অ্যাডজেক্টিভ ক্লজ হোক, অ্যাডভার্ব ক্লজ হোক, সবগুলো ক্লজে ভার্ব থাকে ফাইনাইট ভার্ব। কিন্তু এইখানে
অ্যাবসলিউট ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, যে ভার্বটা থাকে সেটা নন ফাইনাইট ভার্ব থাকে। ওর মধ্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কিন্তু ভার্বটা ফাইনাইট না হওয়ার কারণে সাবজেক্ট ভার্বের মধ্যে কোনো কম্বিনেশন হবে না, এবং এটা হচ্ছে ফ্রেজের ফিচার। যখনই কম্বিনেশন হয়ে যাবে তখনই সেটা ফ্রেজে থাকবে না, সেটা ক্লজ হয়ে যাবে। সো আশা করি ফ্রেজের ফুল ক্লাসিফিকেশন তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। এইবার আসো আমাদের ইডিয়ামসে চলে যাই, ঠিক আছে, এইবার আসো ইডিয়ামসে চলে যাই। এবার হচ্ছে ইডিয়ামসের মধ্যে যেগুলো বিগত বছর আসছে, যেগুলো হচ্ছে আমাদের বিগত বছর সবগুলো অ্যানালাইসিস করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো দেখাবো। কোশ্চেন আজকে খুব একটা আনিনি, কারণ কোশ্চেন বলতে গেলে এই যা পড়াইছে এগুলো বারবার সলভ হবে, তো সো হচ্ছে এই জন্য আমি খুব বেশি আনিনি এখানে কোশ্চেন। আমি মেনলি হচ্ছে তোমাকে ওয়ার্ডগুলো দেখা দিব, ওয়ার্ডগুলো কি মুখস্থ করতে হয় সেটা শিখা দিব। তো আর দুই একটা কোশ্চেন দেখাবো। মোটামুটি তুমি যদি এই জায়গাগুলো ঠিক মতো বুঝো, তুমি অটোমেটিক্যালি কোশ্চেন নিজে সলভ করলে ভালো করতে পারবে, ঠিক আছে। তুমি জাস্ট আমার ক্লাসটা করে নিজে বিগত বছরে যে কোনো জায়গায়, মেডিকেল হোক, ডেন্টাল হোক, ভার্সিটি হোক, জিএসটি হোক, যে কোনো জায়গার কোশ্চেন তুমি জাস্ট বিগত বছরগুলো সলভ করবা, তুমি দেখবা এখান থেকে 80 to 90% কমন পাচ্ছ। বাকি 10% পাচ্ছ না কেন? বাকি 10% সবসময় আনকমন থাকবে। তোমাকে 10টা কোশ্চেন যদি ইংলিশে করা হয়, একটা কোশ্চেন আনকমন দিবে, ওটা নিয়ে প্যারা খাও না। তুমি যদি বাকি 9টা পড়ো, দ্যাটস মোর দ্যান এনাফ ফর ইউ, ওকে। সো আসো প্রথমে কি, ব্যাড অ্যাপল, খারাপ সঙ্গ। ব্যাড অ্যাপল হচ্ছে খারাপ সঙ্গ। সো ব্যাড অ্যাপল মানে কিন্তু খারাপ আপেল না, অনেকগুলো আপেল কিন্তু একসাথে রাখা হয়, তার মধ্যে যদি একটা আপেল নষ্ট থাকে বাকি সব নষ্ট হয়ে যাবে, সেই হিসাবে তো মনে রাখতে পারো ব্যাড অ্যাপল, ঠিক আছে, খারাপ সঙ্গ। বেড অফ রোজেস, বেড অফ রোজেস মানে কি, পুষ্পসজ্জা। আমরা কি বলি জীবন পুষ্পসজ্জা না, জীবন ফুলের বিছানা না, যে শুয়ে বসে দিন কাটা দিব, আহারে জীবন কি শান্তি কি সুখ, না, পসিবল না, বহুত কষ্ট করতে হবে। তো বেড অফ রোজেস মানে আমরা কি বুঝি, পুষ্পসজ্জা মানে কি ফুলে বিছানো, যে ফুল বিছানো বিছানা, নট লাইক দ্যাট। আমরা কি বুঝি একদম আরামের জীবন, খুবই রিল্যাক্স জীবন, একদম চিল লাইফ, আই এম এ চিল গাই, ওইরকম কিছু একটা সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন, ঠিক আছে। ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ হচ্ছে কুলাঙ্গার, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, ব্ল্যাক শিপ হচ্ছে কুলাঙ্গার, এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ব্ল্যাক শিপ হচ্ছে কুলাঙ্গার, এটা ইম্পর্টেন্ট। বোল্ড ফ্রম দ্য ব্লু, এটাও ইম্পর্টেন্ট। বোল্ড ফ্রম দ্য ব্লু হচ্ছে, এটা এভাবে মনে রাখতে পারো, বিনা মেঘা বজ্রপাত, যেটা যে বোল্ড ফ্রম দ্য ব্লু, এটা হচ্ছে নীল একটা আকাশ, আকাশ নীল, ঠিক আছে, পুরাপুরি তোমার কোনো মেঘটেক নাই। কারণ আকাশ নীল আমরা কখনই বলি যখন হচ্ছে মেঘটেক কিছু থাকে না, একদম পরিষ্কার আকাশ। সেই রকম মেঘমুক্ত একটা আকাশ থেকে যদি বজ্রপাত হয়, সেটা বিনা মেঘে বজ্রপাতটাকে বোঝানো হচ্ছে থান্ডার বোল্ট ফ্রম দ্য ব্লু, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, ঠিক আছে। তো এখন এই বোল্ট ফ্রম দ্য ব্লু, এটা কি কখনো এক্সপেক্টেড, এটা কি কখনো আমরা আশা করি যে মেঘ নাই, কিচ্ছু নাই, ঝড় নাই, বাতাস নাই, ধাম করে একটা বাস পড়লে, এটা কি পসিবল না। এটা যদি হয় টোটাল আনএক্সপেক্টেড কিছু একটা হবে, ঠিক আছে। সো এই জন্য বোল্ট ফ্রম দ্য ব্লু দিয়ে আমরা বুঝাই হচ্ছে সম্পূর্ণ অপ্রত্যাশিত, ঠিক আছে। আর এটা যদি ইডিওমেটিক মিনিং করতে চাও তাহলে এটা হবে বিনা মেঘে বজ্রপাত। পিস অফ কেক, পিস অফ কেক মানে হচ্ছে আমরা বললাম বায় হাতের খেলা, ছেলের হাতের মোয়া। সো আমরা যখন বলি এই ইডিয়মস আমার ছেলের হাতের মোয়া, এর মানে কি, বা এই ইডিয়মস আমার বা হাতের খেলা, এর অর্থে আমি কি বুঝাই, যে বা হাত রিলেটেড কিছু বা মোয়া রিলেটেড খাওয়ার কিছু বুঝাই না। তখন আমি কি বুঝাই, যে এটা আমার জন্য খুবই ইজি, পানি ভাত ব্যাপারে। পানি ভাত বলতে দেখা যায় আমি আবার বলতেছি পানি ভাত, এর মানে কি, যে আমি কি বলতেছি এটা ভাত আর পানির মিক্সচার জাতীয় কিছু, দ্রবণ মিশ্রণ জাতীয় কিছু, মোটেও না, একদম ইজি, একদম তোমার খুবই খুবই সহজ। সেই হিসাবে ইংলিশে এটাকে যখন এক্সপ্রেস করতে তারা বলে পিস অফ কেক, তো এটাকে আমরা বলি খুব সহজ, ঠিক আছে। এরপর নিচে তিনটা লাগবে, নিচে তিনটা ইম্পর্টেন্ট। নিচে তিনটা কি, ডার্ক হর্স হিসেবে, হ্যাঁ এটাও লাগবে, আমি একবারে তিনটা জায়গা থেকে চারটা গেছে, সমস্যা নেই। ম্যান অফ ওয়ার্ডস, ম্যান অফ লেটার্স, ম্যান অফ স্ট্র, তিনটা কাছাকাছি ওয়ার্ড বাট মিনিং আলাদা। ম্যান অফ ওয়ার্ডস, ওয়ার্ডস বলতে তোমার ওয়ার্ডস বা শব্দ, এটা আমরা বই খাতায় পাই। সো ম্যান অফ ওয়ার্ডস মানে কি, শব্দবান মানুষ, এরকম শোনায়, তাই না? বাট এখানে মিনিংটা হয় কি, যে ম্যান অফ ওয়ার্ডস যে প্রচুর বই পড়ছে, কারণ শব্দ বইয়ে থাকে, তো ম্যান অফ ওয়ার্ডস মানে যে প্রচুর বই পড়ছে, যে প্রচুর জ্ঞানী, যে প্রচুর নলেজেবল, ঠিক আছে। এবং সরি, এটা হচ্ছে ম্যান অফ লেটার্স। ম্যান অফ ওয়ার্ডস হচ্ছে এক কথার মানুষ, মানে যে ওয়ার্ড বা যে কথাটা দিয়েছে, ওয়ার্ড বলতে তো এখানে কথা বোঝানো, সরি আমি লেটার্স একটা ওয়ার্ডসে বলে দিছি, এটা হচ্ছে ম্যান অফ লেটার্স। আমি যেটা বলছিলাম এটা ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্সে যেটা হয়, যে বইয়ের অক্ষরগুলো বইয়ের মধ্যেই থাকে, আমরা যখন অক্ষরগুলা বইয়ের মধ্যে থাকে সেটা বুঝাই। তো ম্যান অফ লেটার্স বলতে যে খুব বই পড়ে, যে খুব জ্ঞানী, যে খুব স্কলার, তাকে বুঝায় যে ম্যান অফ লেটার্স। আর ম্যান অফ ওয়ার্ডস, যেটা এখানে ওয়ার্ডস বলতে বোঝানো হয়েছে তোমার কথা, যে আমরা বলি না যে ইয়োর ওয়ার্ড ইজ টু মাচ রাফ, তোমার কথাবার্তা খুব রুড়ো, তোমার কথাবার্তা খুব মানে কি বলা যায়, হার্শ, কর্কশ। সো এইখানে এই ওয়ার্ড বলতে কথাই বোঝানো হয়েছে, যে ম্যান অফ ওয়ার্ডস মানে এক কথার মানুষ, ও যেটা বলবে সেটা রাখবে, ওর ওয়ার্ডস এর দামও রাখে, ঠিক আছে। আর ম্যান অফ স্ট্র মানে হচ্ছে খড়কুটা, মানে স্ট্র বলতে যেমন খড়কুটা কোনো ইউজলেস, তেমন ম্যান অফ স্ট্র মানে হচ্ছে খড়কুটার মতো ইউজলেস মানুষ, গুড ফর নাথিং, ঠিক আছে। ডার্ক হর্স, ডার্ক হর্স হচ্ছে, এটা মনে রাখবা, ডার্ক হর্স হচ্ছে মিস্টেরিয়াস পারসন, রহস্যময় ব্যক্তি, এটা মনে রাখা লাগবে, ঠিক আছে। ব্ল্যাক শিপ হচ্ছে কুলাঙ্গার, আর ডার্ক হর্স হচ্ছে রহস্যময় ব্যক্তি। কুলাঙ্গার মানে হচ্ছে বংশের কলঙ্ক, ঠিক আছে।
ফ্যান্টাসি ইমাজিনারি স্টোরি, এটা আমি কি বলে সিনেমাটা পড়াইছি যে ফ্যান্টাস্টিক মানে ইমাজিনারি বুঝায় বা লেজেন্ডারি ইমাজিনারি ওরা সেম, সেখানে ফ্যান্টাসি বলতে কাল্পনিক বা হচ্ছে কল্পগল্প বোঝায়। ফোরগন কনক্লুশন, ফোরগন কনক্লুশন মানে হচ্ছে ফোরগন যে কনক্লুশন আগেই চলে গেছে, মানে যে কনক্লুশন আমি আগে জেনে গেছি, জানা ফলাফল অর্থাৎ নোন রেজাল্ট, ঠিক আছে। এরপর আছে গ্রিন হর্ন, গ্রিন হর্ন বলতে বোঝায় ইনএক্সপিরিয়েন্স। গ্রিন হর্নটা ইনএক্সপিরিয়েন্স এর কি মনে রাখতে পারো তুমি, জুডোর বেল্ট দিয়ে মনে রাখতে পারো যে একদম শুরুতে যারা ঢুকে তাদের হোয়াইট বেল্ট, দেন গ্রিন বেল্ট, দেন ইয়েলো ব্ল্যাক, ইয়েলো রেড ব্ল্যাক, এভাবে ইমপ্রুভ হয়। সো গ্রিন বেল্টটা কিন্তু নোভিসদের একটা পর্যায়ে, সেখানে গ্রিন হর্ন বলতে সেরকম নোভিস বা সেরকম অনভিজ্ঞ কাউকে বোঝানো হয়েছে, ওকে। অর্ডিন্যান্স ইজ ইকুয়াল টু ল, এটা আমি আগে পরে আসি। অ্যাবাভ অল মানে হচ্ছে অ্যাবাভ অল, সবার উপরে, সর্ব উপরে, সর্বোপরি। অ্যাবাভ অল মানে শুধু ফিজিক্যালি সর্বোপরি না, এটা হচ্ছে তোমার কি বলা যায় ফিজিক্যাল বাইরেও, মানে কোন টপিকের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সর্বোপরি দিয়ে আমরা বুঝাই, ঠিক আছে। অ্যাকিলিস হিল, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই কমন এবং বারবার আসে। অ্যাকিলিস হিল মানে হচ্ছে উইক পয়েন্ট, অ্যাকিলিস হিল মানে উইক পয়েন্ট। তোমার কোন একটা জায়গা, ঠিক আছে, যখন উইক পয়েন্ট হবে সেটাকে আমরা অ্যাকিলিস হিল বলবো। এটা হচ্ছে এইভাবে আসছে যে গ্রিক দেবতা যে অ্যাকিলিস, তাকে হচ্ছে যখন ইমমর্টালিটির যে লেক, সেখানে তাকে করা হয়েছিল, তাকে মানে কি বলে ডিপ করা হয়েছিল, তখন হচ্ছে তার যে অ্যাঙ্কেলটা ধরে যেহেতু তাকে সেই পানির মধ্যে মানে করেছে, ডুবানো হয়েছিল, ওই জায়গাটার মধ্যে তার ওই ইমমর্টালিটি ওয়াটারটা লাগে নাই, যার ফলে ওই অ্যাকিলিসের যে হিলটা, ওই হিলটা ছিল তার উইক পয়েন্ট, এবং এই জায়গার মধ্যে একটা টেন্ডন আছে, সেটাকে বলে অ্যাকিলিস টেন্ডন। সো এরপর আসো অল অ্যাট ওয়ান্স, সবকিছু একসাথে, এর মানে কি বুঝেছে হঠাৎ। অল ইন বলতে বোঝায় ভেরি টায়ার্ড, অল ইন বলতে বোঝায় ভেরি টায়ার্ড। অ্যাপেল অফ ডিসকর্ড, ডিসকর্ড মানে ঝগড়া, অ্যাপেল অফ ডিসকর্ড মানে কি ঝগড়ার আপেল না, ঝগড়ার বিষয়কে এখানে অ্যাপেল অফ ডিসকর্ড বলা হয়েছে, ঠিক আছে। অ্যাপেল অফ ওয়ান সাই, অ্যাপেল অফ ওয়ান সাই এটা হচ্ছে তোমার বোঝায় চোখের মনি। তো চোখের মনি কি, চোখের মনি বলতে এখানে বোঝানো হয়েছে যে একদম মানে খুবই প্রিয় কেউ, খুবই প্রিয় কেউ, একদম অতি প্রিয়। অ্যাপেল অফ ওয়ান সাই মানে থাকে না যে তাকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়, এই টাইপের, সেগুলোকে বলে অ্যাপেল অফ ওয়ান সাই। এরপর আসো ওয়ান্সের জায়গায় কিন্তু তোমার হি, শি, দে বা যে কোনো একটা মানুষ না, ওয়ান্সটা এই অর্থেই বসে, ঠিক আছে। অ্যাট এ লস, অ্যাট এ লস মানে হতবুদ্ধি, অ্যাট এ লস, ও কি করবে, ওর বুদ্ধি লস হয়ে গেছে, অ্যাট এ লস। এবং এটার সাথে সেম মিনিং হচ্ছে অ্যাট ওয়ান্স উইটস এন্ড, মানে একজন তার বুদ্ধি শেষ সীমানে পৌঁছায় গেছে, আর ভাবতে পারতেছে না, তো এই অবস্থা কি হবে, হতবুদ্ধি হয়ে যাবে। অ্যাট এ লো এব, লো এব মানে হচ্ছে লো এব মানে নিচের দিকে যাইতেছে, অ্যাট এ লো এব নিম্নগামী বোঝানো হয়েছে, নিম্নমুখী বোঝানো হয়েছে। অ্যাট এ স্ট্রেচ, অ্যাট এ স্ট্রেচ এইটা খুবই কমন একটা ইউজড ওয়ার্ড এবং এটা লাগে প্রচুর। অ্যাট এ স্ট্রেচ একটা না, ঠিক আছে। অ্যাট আর্মস লেংথ, অ্যাট আর্মস লেংথ মানে হচ্ছে তোমার দূরে, অ্যাট আর্মস লেংথ মানে তোমার দূরে বলতে কি মানে এক জিনিস হচ্ছে তুমি হাত বাড়াইলেই পাও, একসাথে তুমি হাত বাড়াইলে পাও তোমার হাতটা পুরাপুরি লম্বা করে, মানে তোমার হাতটা ফুল এক্সটেন্ড করে তারপর জিনিসটা নিতে হইতেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার হাত সমান দূরত্ব হলে জিনিসটা তোমার থেকে মানে একটা হচ্ছে তুমি একদম সামনে রাখা, তুমি হাত পুরাপুরি লম্বা না করে তোমার হাতের দূরত্ব হচ্ছে কম, তুমি বাড়াইলে পাইতেছো। আর একটা হচ্ছে আর্মস লেংথ, তোমার পুরো হাতের সমান সমান দূরত্ব, তোমার আলাদাভাবে আগে হাতটাকে ফুললি এক্সটেন্ড করে তারপর নিতে হইতেছে, সেক্ষেত্রে একটু কম্পারেটিভলি দূরে না, এভাবে মনে রাখবা। অ্যাট আর্মস লেংথ মানে হচ্ছে দূরে। অ্যাট ড্যাগার্স ড্রন, এটাও খুব একটা বিখ্যাত আছে যে অ্যাট ড্যাগার্স ড্রন, ড্যাগার মানে তো ছুরি বুঝায়, ড্যাগার্স ড্রন মানে হচ্ছে একদম কাটায় কাটায় সম্পর্ক, মানে খুবই কাটা সম্পর্ক, খুবই ভীষণ শত্রুতা, অহিনকুল সম্পর্ক যেটাকে আমরা বলি, মানে আদায় কাজ করার সম্পর্ক, সেটাকে বলা হয় ড্যাগার্স ড্রন। অ্যাট হোম, অ্যাট হোম মানে বোঝায় এক্সপার্ট, অ্যাট হোম মানে বোঝায় এক্সপার্ট, অ্যাট হোম মানে বাসায় না, অ্যাট হোম মানে বোঝায় এক্সপার্ট। আমি যদি বলি যে আই অ্যাম অ্যাট হোম ইন ইংলিশ, এর মানে হচ্ছে আমি ইংলিশে এক্সপার্ট, যদি আমি বলি, ঠিক আছে, বাট আমি এখন নিজেকে বিগিনার বলি, যাই হোক। অ্যাট লার্জ, অ্যাট লার্জ মানে স্বাধীন, আচ্ছা অ্যাট লার্জ মানে স্বাধীন, অ্যাট লার্জ মানে তো অধিকাংশ, অ্যাট লার্জ মানে স্বাধীন না, অ্যাট লার্জ মানে অধিকাংশ, অ্যাট লার্জ মানে হচ্ছে অধিকাংশ, অ্যাট লার্জ মানে অধিকাংশ, ঠিক আছে। অ্যাট লার্জ মানে অধিকাংশ মানে বড় একটা অংশ, সিংহভাগ, ঠিক আছে, সেটাকে আমরা বলি লায়ন্স শেয়ারও বলি, যেটা সিংহভাগ, ঠিক আছে। সিংহভাগ বলতে কি আমরা বুঝি সিংহের অংশ না, একটা বড় পোর্শন, ঠিক আছে, মেজর একটা অংশ, সেটাকে আমরা বলি লায়ন্স শেয়ার বা সিংহভাগ, এবং এই অর্থে অ্যাট লার্জ ইউজ হয়। অ্যাট স্টেক মানে হচ্ছে অ্যাট ডেঞ্জার বা ইন ডেঞ্জার, অ্যাট স্টেক, একটা স্টেকটা হচ্ছে ডেঞ্জারকে রিপ্রেজেন্ট করতেছে, যে বিপদে পড়ছে। অ্যাট দ্য 11th আওয়ার হচ্ছে শেষ মুহূর্তে, 11th আওয়ার মানে হচ্ছে তোমার দেখো ঘড়িতে 12টা বাজে, 12টা ঠিক আগে 11টা বাজে, তুমি 11টা বাজে কনসার্ন হচ্ছে না, আমার 12টার মধ্যে শেষ করতে হবে, সেরকম অবস্থায় তুমি কি একদম লাস্ট মোমেন্টে কনসার্ন হয়েছো না, যেমন পরীক্ষা এখন একদম তোমার পরীক্ষার 11th আওয়ারে তুমি আসো, সো এটা হচ্ছে শেষ মুহূর্তে, ঠিক আছে। আফটার ওয়ান্স ওন হার্ট, আফটার ওয়ান্স ওন হার্ট এটা হচ্ছে পছন্দ মতো, যে একদম তার হৃদয় মতো, ঠিক আছে, এই অর্থে আজকে আসছে। এরপর আসো
বি দিয়ে যদি আমরা দেখি, বি দিয়ে কি আছে, ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড হচ্ছে মনোমালিন্য বা শত্রুতা। ব্যাড ব্লাড মানে শরীরে রক্ত খারাপ এমন না, মানে হচ্ছে তার সাথে আমার রক্তের সম্পর্কটা ভালো না, এইভাবে মনে রাখতে হবে, রক্তের সম্পর্কটা ভালো না। সো এর মানে কি আছে, মনোমালিন্য আছে, শত্রুতা আছে। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে আমার গাঠি আমরা নর্মালি বলি যে একদম তোমার বোঝকা পোটলা এগুলো সহ যা আছে সব কিছু সহ একবারে তল্পি তল্পা সহ তোমার সব রকম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সহ, এটাকে আমরা বলা হয় ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ঠিক আছে। এই আর কি। বি ইন ওয়ান্স ব্যাড বুক। ব্যাড বুক মানে হচ্ছে যেমন তোমার এখানে বি ইন ওয়ান্স ব্যাড বুক মানে কারো কাছে খারাপের খাতায় নাম লেখা থাকা, বা কারো কাছে খারাপ হিসেবে তার বইয়ে নাম লেখা থাকা, সেই হিসেবে তুমি মনে করো কারো অপ্রিয় হওয়া। বি আপ অ্যান্ড ডুইং। বি আপ অ্যান্ড ডুইং হচ্ছে উঠে পড়ে লাগা। বি আপ মানে তুমি এভাবে মনে রাখতে পারো যে বি আপ মানে উঠা এবং ডুইং মানে হচ্ছে কাজ করা। সো বি আপ অ্যান্ড ডুইং, উঠেই কাজ করা শুরু করছে, মানে একদম কতটা ডেডিকেশন, কতটা উঠে পড়ে কাজ করতেছে, সেইভাবে আসছে বি আপ অ্যান্ড ডুইং। বিট অ্যাবাউট দ্য বুশ। বিট অ্যাবাউট দ্য বুশ হচ্ছে যে মানে তোমার দেখো এটা মনে রাখতে পারো, বিট অ্যাবাউট দ্য বুশ আক্ষরিক মিনিং কি, ঝোপঝাড় দেখে পিটানো। সো এখন তুমি ঝোপের মধ্যে মারতেছো, তুমি জানো না এখানে আদৌ যেটা টার্গেট করে মারছো সেটা আছে নাকি, ঝোপের তো কেউ হুদা পিটায় না, কিছু একটা আছে ঝোপের ভিতরে, সে কারণেই তো তুমি আন্দাজে ঝোপের মধ্যে ধূপধাপ মারামারি করতেছো। সো এই জিনিসটা কি, উল্টাপাল্টা কিছু করা, উল্টাপাল্টা ভাবে তুমি মারামারি করছো, তাই না, উল্টাপাল্টা ভাবে ঝোপের মধ্যে তুমি খুঁজতেছো বা মানে একদম এলোপাতারি করে ফেলতেছো, এটাকে তোমার ইডিয়মস হিসেবে প্রকাশ করা হয় উল্টাপাল্টা কথা বলা, ঠিক আছে, মানে আবল তাবল বকা। ওকে, বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু, এই জিনিসটা খুব লাগবে যে একদম এই ব্ল্যাক অ্যান্ড ব্লু মনে রাখতে পারো, কারণ জোরে মারলে নীল হয়ে যায় না, সেখান থেকে আসছে বিট মানে মারা, তো ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে প্রচন্ড প্রহার করা, ঠিক আছে, খুব জোরে জোরে মারা। বেগার ডিসক্রিপশন। বেগার ডিসক্রিপশন মানে হচ্ছে মানে কি বলা যায়, খুবই করুণ অবস্থা, সেটাকে খুবই করুণ বর্ণনা, করুণ অবস্থাকে বলা বেগার ডিসক্রিপশন বা বর্ণনাতীত, এটা ইম্পর্টেন্ট। বেল দ্য ক্যাট। বেল দ্য ক্যাট, এখন দেখো বেল দ্য ক্যাটের কাহিনী আমরা যেটা জানি যে ইঁদুরের হাসে বিড়ালে গলায় মালা ঘন্টি লাগাবে, কিন্তু ঘন্টি কে লাগাবে, ইঁদুর পাওয়া যেতেছে না। সো এই বেল দ্য ক্যাট, বেলিং দ্য ক্যাট ওয়াজ অ্যান ইম্পসিবল থিং। সো এটা হচ্ছে বেল দ্য ক্যাট বলতে এখানে হচ্ছে এটা বোঝায় যেটা অর্জন করা অসম্ভব। ব্যাক অ্যান্ড কল মানে হচ্ছে বাধ্য, ব্যাক অ্যান্ড কল মানে হচ্ছে বাধ্য, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা অত ইম্পর্টেন্ট না। বার্ডস অফ এ ফেদার, 100 ভাবের লোক। আচ্ছা এই জিনিসটা তোমার ইয়াতে লাগবে, এই জিনিসটা হচ্ছে প্রোভার্বে লাগে। বার্ডস অফ এ ফেদার ফ্লকস টুগেদার, ঠিক আছে, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার মানে হচ্ছে ছোট ছোট মাছ ছুতো ভাই, ঠিক আছে। একই রকম স্বভাবের লোক। সো একই রকম স্বভাবের যারা লোক মানে হচ্ছে একই, একটা পাখির ছেড়ে সব পালক তো সেম থাকে না, সেই হিসাবে বলা হয়েছে যে বার্ডস অফ এ ফেদার মানে হচ্ছে সবাই ওই একই জাতের মানুষ, একই ক্যাটাগরির মানুষ। বার্ডস আই ভিউ, এখন দেখো তুমি অনেক উপর থেকে একটা ড্রোন ভিউ নিছো, তুমি কিন্তু নিচে সব পরিষ্কার দেখবা না, ভাষা দেখবা। সো বার্ডস আই ভিউ হচ্ছে ভাষা দৃষ্টি। ব্ল্যাক শিপ কুলাঙ্গার এটা অলরেডি বলছি। ব্লক হেড, ব্লক হেডটা আসছে মাথা মোটা থেকে, ঠিক আছে, যে হচ্ছে বোকা বা ফুল, ব্লক হেড আছে সেখান থেকে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে সাদা কাগজে কালো কাল দিয়ে লিখতেছো। সো তোমার এই লিখিত জিনিসটা সাদা কালো না, এইখান থেকে আসছে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিত হবে, ঠিক আছে। ব্লু ব্লাড, এইটা খুবই জরুরি, ব্লু ব্লাড এটা জানা খুবই জরুরি। ব্লু ব্লাড মানে হচ্ছে অভিজাত বংশীয়, খুবই অভিজাত বা খুবই ধনাঢ্য বা খুবই একদম থাকে না খুব হাই ক্লাস ফ্যামিলি, তাদেরকে বলা হয় ব্লু ব্লাড। এবং এটার একটা সিনোনিম আসলে যেটা মনে রাখতে পারে সেটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, ঠিক আছে, এটাকে বলা হবে অ্যারিস্টোক্রেসি, এটাকে বলা হবে অ্যারিস্টোক্রেসি। তারপর আসো বোনাফাইড। বোনাফাইড মানে খাঁটি, এটা একটা বিদেশি শব্দ। বোনাফাইড মানে খাঁটি। এরপর আসি বটম লাইন। বটম লাইন মানে হচ্ছে অপরিহার্য অংশ বা এসেনশিয়াল পয়েন্ট, মানে তোমাকে একটা কিছু যখন বলা হবে সেটার মধ্যে তুমি যে অংশটা মেইন, যে অংশটা বাদ না দিলেই না, যে অংশটা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে, তোমার ওইটাই হচ্ছে মেইন কথা, জিস্ট কথা, ওইটাই তো এসেনশিয়াল পয়েন্ট, তাই না, ওই অপরিহার্য অংশটাকে বলা হবে বটম লাইন। বুটলেগ মানে চোরাচালান, বুটলেগ মানে স্মাগলিং, ঠিক আছে, বুটলেগ মানে চোরাচালান, বুটলেগ মানে স্মাগলিং। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার এর মানে কি তোমার পাউরুটি মাখন মাখানো পাউরুটি বুঝায় না, ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে এটা খুবই কমন একটা খাবার। তো সো এই জিনিসটা যে হচ্ছে তার আমরা বলি রুটি রুজি, যে তার রুটি রুজি জোগাড় করতে গেছে, সেখানে রুটি রুজি বলতে আমি রুটি বুঝাইতেছি না, সে হচ্ছে তার জীবিকা অর্জন করতে গেছে, তার জীবিকা উপার্জন করতে গেছে, এখানেও ব্রেড অ্যান্ড বাটার জীবিকার উৎসই বুঝাইতেছে। ব্রিং টু বুক, এই ব্রিং টু বুক মনে রাখবা শাস্তির খাতায় নাম লেখানো, এইভাবে আসছে, তাকে শাস্তির আওতায় বা শাস্তির খাতায় নিয়ে আসা, এর অর্থ হচ্ছে শাস্তি দেওয়া। ব্রিং টু পাস, ব্রিং টু পাস মানে কোনো কিছু ঘটার কারণ হওয়া, কজ টু হ্যাপেন, কোনো কিছু ঘটার। ব্রিং টু লাইট, একটা জিনিস দেখা যেতেছিল না, তুমি যখন সেটাকে আলোয় নিয়ে আসলে সেটা দেখা গেল, সেই জিনিসটা রিভিল হয়ে গেল। ব্রিং টু লাইট হচ্ছে প্রকাশ করা, ঠিক আছে, অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা। বিল্ড ক্যাসেলস ইন দি এয়ার মানে হচ্ছে বাতাসে প্রাসাদ নির্মাণ করো, তো সেই বাতাসে প্রাসাদ নির্মাণ করে জিনিসটাকে একটা আকাশ কুসুম কল্পনা, একটা মানে ইমাজিনারি থিঙ্কিং, সেই আকাশ কুসুম কল্পনাটাই বলা হয়েছে, ঠিক আছে। তুমি যদি ওয়ার্ডগুলো কিভাবে ব্রেকডাউন করতে আর ভালো মতো বুঝো, ইডিয়ামস মুখস্থ করার কিচ্ছু নেই। ইডিয়ামস হচ্ছে তুমি জাস্ট বুঝার উপরে চালা দিতে পারবা, মুখস্থ করার কিছু নেই, দুই একটা জিনিস জাস্ট মুখস্থ করা লাগবে। যেভাবে বুঝা দিতেছে এভাবে তুমি যদি বুঝে পড়ো, তুমি দেখবা একটু বুঝে মনে রাখলেই স্লাইডটা 2-3 বার পড়লে একটু তো মুখস্থ করাই লাগবে, ওইটুকু মুখস্থ এবং একটু বুঝে পড়ার মাধ্যমে তুমি দেখবা ইজিলি জিনিসটা ক্র্যাক করতে পারছো, এটা একটু কঠিন।
বার্নিং কোশ্চেন মানে কি তোমার জ্বলন্ত একটা কোশ্চেন তুমি একটা তোমার পরীক্ষার কোশ্চেন দিচ্ছ, তুমি কোশ্চেন আগুন লাগাই দিছো, এখন কোশ্চেন কি বার্নিং কোশ্চেন? না না না, ব্যাপারটা এমন না। কই বার্নিং কোশ্চেন হচ্ছে আমরা বলি না যে খুব এই টপিকটা খুব হিটে আছে, এই টপিকটা খুব ট্রেন্ডে আছে, খুব মানে আমরা বলি না যে প্রেজেন্টেশনটা খুব গরম, প্রেজেন্টেশন খুব আগুন হয়েছে, আমরা বলি না যে এরকম অর্থে যে তোমার প্রেজেন্টেশনটা তোমার স্পিচটা খুবই আগুন ছিল, সেখানে আগুন মানে কি সে স্পিচ দিছে আর গ্যালারিতে আগুন লেগে গেছে, না এমন না। এর মানে হচ্ছে সে স্পিচটা খুবই চমৎকার, খুবই অসাধারণ দিছে, এবং কোশ্চেনের ক্ষেত্রে অসাধারণের জায়গায় ইউজ হয় গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অসাধারণের জায়গায় ইউজ হবে গুরুত্বপূর্ণ। বাই অল মিনস মানে প্রতিটা সম্ভাব্য উপায় যেভাবেই হোক সেটা করবে। বাই হচ্ছে শীঘ্রই, যেটা বললাম গ্র্যাজুয়ালি। বাই অ্যান্ড লার্জ, তো বাই অ্যান্ড লার্জ হচ্ছে প্রধানত, মেইনলি, ঠিক আছে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস হচ্ছে এখানে বোঝা অকেশনাল, ঠিক আছে, বাই ফিটস অ্যান্ড স্টার্টস বোঝা অকেশনাল, এটা মনে রাখতে হবে, বাই ফিটস অ্যান্ড স্টার্টস। বাই হুক অর বাই ক্রুক, মানে এটা হচ্ছে হয় তোমার নর্মালি কথাবার্তা বলে বের করবে, অথবা হচ্ছে জোর জবরদস্তি করে বের করবে, কিন্তু তার বের করতে হবে, তার সেটা অর্জন করতে হবে যে কোনো উপায়, বাই হুক অর বাই ক্রুক। বাই লিপস অ্যান্ড বাউন্ডস, এটা মনে রাখবো, বাই লিপস অ্যান্ড বাউন্ডস, এটা হচ্ছে অতি দ্রুত গতিতে, ঠিক আছে, খুবই ফাস্ট বা ভেরি র্যাপিডলি যখন কিছু হয় সেটাকে আমরা বলি বাই লিপস অ্যান্ড বাউন্ডস। বাই নো মিনস, বাই অল মিনস মানে হচ্ছে যেভাবেই হোক, আর বাই নো মিনস মানে কোনোভাবেই না, ঠিক আছে, বাই নো মিনস মানে কোনোভাবেই না। আর বাই ভার্চু অফ, ভার্চু মানে হচ্ছে গুণ, তো বাই ভার্চু অফ মানে কোনো গুণের মাধ্যমে, কোনো গুণের বলে, ওকে, কোনো গুণের বলে। তারপর আসো কল আ স্পেড মানে যেটা একটা কোদাল, সেটা কোদালি বলা, এটাকে বলা হয় হচ্ছে তোমার মানে সত্য বলা। এখন সত্যতা তো সবসময় প্রিয় হয় না, অপ্রিয় হয়। সেই কল আ স্পেডকে মানে হ্যাঁ এটা তোমার শুনতে খারাপ লাগতে পারলো, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, এটাই রিয়েলিটি, ঠিক আছে। সো এরকম কথাকে বলা হয়, অপ্রিয় সত্যকে বলা হয় কল আ স্পেড, ঠিক আছে। আর কল নেমস হচ্ছে তোমার রিভিউ বা তিরস্কার, ঠিক আছে। কল ইট আ ডে মানে হচ্ছে আজকের দিনটা আমি সম্পূর্ণ, সেটা বললাম যে হ্যাঁ আজকে একদিন পুরা হয়েছে, তা আই এম কলিং ইট আ ডে, এর মানে কি দিনটা সম্পূর্ণ হয়েছে, কাজ শেষ হয়েছে, ফিনিশ ওয়ার্ক। কল ইন কোয়েশ্চেন মানে হচ্ছে তোমার মনে কারো প্রতি কোয়েশ্চেন জাগা, কারো প্রতি যখন তোমার কোয়েশ্চেন জাগবে সেটা কি সন্দেহ থেকে জাগবে না, সো কল ইন কোয়েশ্চেন মানে হচ্ছে সন্দেহ করা। কল টু মাইন্ড হচ্ছে মানে মাইন্ডের রিকল, আমরা বললাম মাইন্ডের রিকল করা, সো এখানে মাইন্ডের রিকল বোঝানো হয়েছে মনে করা, ঠিক আছে। তারপর আসি ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে তোমার সর্বোচ্চ শাস্তি। সো আমাদের যে কোনো মানুষের আদালতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুর উপর আর কিছু আছে, সো ডেথ পেনাল্টি হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যারি দ্য ডে, আমি কি বলছি, ক্যারি অফ মানে জয় লাভ, গ্রুপ ভার্বের ক্লাসে বলছিলাম, সো ক্যারি অফের জায়গায় ক্যারি দ্য ডেও হচ্ছে জয় লাভই বোঝায়। ক্যাচ রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরা। রেড হ্যান্ডেড আসছে কিভাবে, যে যখন আমাদের হাতে ব্লাড লাগে হাতটা লাল হয়ে যায় না, সো এই অর্থে যে একজন মার্ডার করছে, তার হচ্ছে হাতে এখনো রক্ত লেগে আছে এবং রক্ত লাগা অবস্থা আমি তাকে ধরলাম, মানে একদম হাতে নাতে ধরছে যে হ্যাঁ হি ডিড দিস ক্রাইম। সো এখান থেকে আসছে কট রেড হ্যান্ডেড বা ক্যাচ রেড হ্যান্ডেড, ঠিক আছে। ক্যাটস অ্যান্ড ডগস, এটা সবাই জানো, এটা সবাই জানো, ঠিক আছে। ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি। কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে তোমার গাঁজাখড়ি গল্প বা আষাঢ়ে গল্প, ওকে। কাম টু লাইট কি, কাম টু লাইট হচ্ছে প্রকাশিত হওয়া, যেটা বললাম ব্রিং টু লাইট, কাম টু লাইট মানে প্রকাশ করা, কাম টু লাইট মানে নিজে থেকে প্রকাশিত হওয়া। কোল্ড শোল্ডার হচ্ছে পাত্তা না দেওয়া, কোল্ড শোল্ডার একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। কোল্ড শোল্ডার মানে হচ্ছে ইগনোর করা। ক্রোকোডাইল টিয়ার্স, এখন ক্রোকোডাইল টিয়ার্সটা খুবই বিখ্যাত, এটা মায়া কান্না বোঝায়, মানে ক্রোকোডাইল টিয়ার্স হচ্ছে ফেক টিয়ার্স, ঠিক আছে। ক্রাইং নিড মানে হচ্ছে এমন একটা দরকার, ক্রাইং মানে তো চিৎকার বা চেঁচামেচি করা বা হচ্ছে তোমার চিৎকার করে বোঝায়। সো ক্রাইং নিড মানে হচ্ছে যে প্রয়োজন তোমাকে চিৎকার করে, তোমার প্রয়োজন চাইতেছে, মানে কতটা জরুরি হলে মানুষ চিৎকার করে, তো ক্রাইং নিড, ঠিক আছে। কাট এ সরি ফিগার, এখানে সরিটা হচ্ছে ব্যাডের জায়গায় বসে, ব্যাড ফিগার মানে হচ্ছে এক্সামে একটা খারাপ মার্ক তোলা, এক্সাম মার্ক তুমি অর্জন করতেছো, সেখানে তুমি একটা খারাপ মার্ক আনছো, সো কাট এ সরি ফিগার, এটাকে বলা হবে খারাপ ফল করা, ওকে, এটা বলা হবে খারাপ ফল করা। কাট টু দ্য কুইক মর্ম হতে হয়, এটা ইম্পর্টেন্ট না। কাট অ্যান্ড ড্রাই লাগবে। কাট অ্যান্ড ড্রাই মানে হচ্ছে সাজানো বানানো, তুমি একটা কিছু বানাবো করে সাজাবা, সেটাকে তুমি সেটাকে প্রথমে কাট করে ড্রাই করলা, দেন হচ্ছে ড্রাই করার পর সেটার মধ্যে তুমি তোমার ডেকোরেশন করে, দেন হচ্ছে ওটাকে তুমি আরেকবার ড্রাই করে, দেন হচ্ছে একদম তুমি কি বলো ওটাকে ফাইনালাইজ করলা। আমার ড্রয়িং এর ক্ষেত্রে জিনিসটা হয়, তোমার ক্যানভাস বলো বা কোনো ড্রয়িং বলো বা কোনো একটা কিছু তোমার ডেকোরেটিভ যে কোনো পেপার ওয়ার্ক বলো, সো এইভাবে তুমি করলা, সেইভাবে তুমি মনে রাখতে পারো, একদম এক্স্যাক্টলি আমি যা বলছি সেভাবে এমন না, তুমি মনে রাখার জন্য হচ্ছে রিলেট করতে পারো, যত বেশি রিলেট করবে তত মনে বেশি থাকবে, ঠিক আছে। কাট অ্যান্ড ড্রাই হচ্ছে সাজানো বানানো। কালডেস্যাক, এই জিনিসটা যে মেডিকেলে আমার কয়বার আসছে, আরো কয়বার যে আসবো আল্লাহ জানে, আমি যেটাই পড়তে চাই দেখি আমাদের অ্যানাটমি এর মধ্যে কালডেস্যাক লেখা। কালডেস্যাক মানে হচ্ছে ডেড এন্ড, কানাগলি। কালডেস্যাক এটা একটা বিদেশি শব্দ, যেটার অর্থ হচ্ছে ওটা শুরু আছে, মানে ওটা ঢুকার পথ আছে কিন্তু ওটা কোনো এক্সিট নেই, এন্ট্রেন্সই ওটার এক্সিট, ঠিক আছে, এক পর্যায়ে ওটা শেষ হয়ে যাবে, এরকম অবস্থা, সেটাকে বলা হয় হচ্ছে ডেড এন্ড। এরপর আসো ডেড অ্যাগেন্স্ট মানে হচ্ছে তীব্র বিরোধী, ডেড অ্যাগেন্স্ট মানে হচ্ছে তীব্র বিরোধী, মানে তার বিরুদ্ধে মরে যাবো কিন্তু তবু তারা সাপোর্ট করবো না, ডেড অ্যাগেন্স্ট। ডেড লেটার মানে অকার্যকর, ডে ড্রিম দিবা শব্দ, এটা তোমরা সবাই জানো। ডিলি ড্যালি মানে হচ্ছে ডিলি ড্যালি, মনে রাখবে ঢিলা ঢালা, তুমি একদম মানে তোমার
ঢিলামি করা, ডিলি ডালি হচ্ছে ঢিলামি করা, শব্দের সাথে কিন্তু মিল আছে, ডিলি ডালি ঢিলামি, অর্থাৎ কি গড়িমসি করা, প্রোক্রাস্টিনেশন। ডু অ্যাওয়ে উইথ হত্যা করা, এটা লাগবে, ডু অ্যাওয়ে উইথ হত্যা করা, এটা লাগবে। ডগ ডেজ মানে অনেক গরম, হট ওয়েদার, ঠিক আছে, প্রচন্ড গরম, একদম গরমে কুকুরের জিহ্বা বের হয়ে যায়, এই রকম গরমকে বলা হয়, এটা মনে রাখবা, যে গরমে, যে প্রচন্ড গরমে কুকুরের জিহ্বা বের করে হাঁটে, সেই গরমের দিনগুলোকে বলা হয় ডগ ডেজ। ড্রপ দ্য হ্যামার, জালিয়াতি করা, ড্রপ দ্য হ্যামার এটা দেখে রেখো, ড্রপ দ্য হ্যামার হচ্ছে তোমার জালিয়াতি করা, এটা আলাদাভাবে মনে রাখার জন্য সেভাবে কিছু বললাম না। ডাই ইন হার্নেস হচ্ছে কর্মাবস্থা মারা যায়, এটা অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। ড্রপ দ্য হ্যামার মোটামুটি ইম্পর্টেন্ট, মনে রাখতে পারলে ভালো, না আবার রাখতে পারলে সমস্যা নেই, বাট মনে রাখা আমি রেকমেন্ড করি। ইট হাম্বল পাই হচ্ছে নিজের ভুল স্বীকার করা, হাম্বল পাই মানেই হচ্ছে মানে তোমার নিজের ভুলটা নিজে থেকে তুমি ভদ্রতার সাথে স্বীকার করতেছো, সেটাই তুমি, ঠিক আছে। এরপর কি আছে, ফল ফ্ল্যাট মানে হচ্ছে ফলপ্রসূ না, তুমি এত কিছু করলা কিন্তু একদম সবকিছু নিজে পুরো ফ্ল্যাট হয়ে গেছে, এইভাবে তুমি মনে রাখতে পারো, ফল ফ্ল্যাট হচ্ছে ফলপ্রসূ না হওয়া। ফার অ্যান্ড ওয়াইড, ঠিক আছে, ফার অ্যান্ড ওয়াইড, এখানে ফার অ্যান্ড ওয়াইড কি বুঝাইছে, যে একদম দূর দূরান্ত পর্যন্ত ছড়া যাওয়া, দূর দূরান্ত পর্যন্ত কোনো কিছু স্প্রেড হয়ে যাওয়া, ফার অ্যান্ড ওয়াইড, সেটাকে তুমি এক কথায় বলতে পারো সর্বত্র, ঠিক আছে। সো ফার অ্যান্ড ওয়াইড বলতে সর্বত্রই বোঝায়। ফিশ আউট অফ ওয়াটারের ক্ষেত্রে কি, একটা মাছকে তুমি যদি পানির বাইরে নিয়ে আসো, সে কি আদৌ কমফোর্টেবল অবস্থা থাকবে বা স্বস্তিতে থাকতে পারবে? পসিবল না কিন্তু, ঠিক আছে, পসিবল না। তো সে একটা অস্বস্তিকর অবস্থায় বা একটা আনকমফোর্টেবল অবস্থায়, বা তার জন্য যে পরিবেশে থেকে যে কমফোর্টেবল, সেখান থেকে তুমি যখন তাকে বের করতেছো সে অস্বস্তিতে পড়ে যাচ্ছে, এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে যে ফিশ আউট অফ ওয়াটার হচ্ছে অস্বস্তিকর অবস্থা, ফিশ আউট অফ ওয়াটার হচ্ছে অস্বস্তিকর অবস্থা। ফাইট শাই অফ, এটা বিগত বছর মেডিকেলে আসছে, ফাইট শাই অফ মানে হচ্ছে এড়িয়ে চলা মানে ইন্ট্রোভার্ট যারা থাকে না, যে লজ্জার কারণে খুব এড়ায় চলে, লজ্জার কারণে দেখা যাচ্ছে মানুষের সাথে মিশে না বা মানুষকে একটু অ্যাভয়েড করে চলে, সো এই ক্ষেত্রে এটাকে বলা হবে ফাইট শাই অফ। ওকে, ফ্লেশ অ্যান্ড ব্লাড রক্ত মাংসের শরীর, এটা বুঝা যেতেছে। ফর গুড, আচ্ছা ফর গুড মানে হচ্ছে চিরকালের জন্য, এটা খেয়াল রেখো, ফর গুড মানে চিরকালের জন্য, এটা অত ইম্পর্টেন্ট না, বাট অর্থ আসলে গুলায় ফেলবা, এটা মুখস্থ না করলে মনে থাকবে না। ফ্রম হ্যান্ড টু মাউথ হচ্ছে মানে দিনে আনে দিনে খায়, মানে ও যা কামাইতেছে ইনস্ট্যান্ট মুখে দিয়েছে, ইনস্ট্যান্ট খায় ফেলতেছে, এবার তুমি মনে রাখতে পারো, ঠিক আছে, এবার তুমি মনে রাখতে পারো। তারপর আসো ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হচ্ছে বিরল, ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে খুবই অল্প এবং খুব দূরে দূরে, এমন ক্ষেত্রে কি হয়, জিনিসটা রেয়ার বা খুবই বিরল অর্থ আমরা বুঝি, সো ফিউ অ্যান্ড ফার বিটুইন এখানে রেয়ার অর্থ ইউজ হয়। ফুটলুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি, এটা মনে রাখবো, ফুটলুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি এটা একটা মানে ইডিয়ামেটিক ফ্রেজ, খুব বিখ্যাত, এটার অর্থ হচ্ছে স্বাধীন, এটার অর্থ হচ্ছে স্বাধীন। এরপর আসো গ্যালাডে, গ্যালাডে হচ্ছে উৎসবের দিন, ঠিক আছে, গ্যালাডে হচ্ছে উৎসবের দিন, আর রেড লেটার ডে হচ্ছে আমাদের মেমোরেবল ডে, ঠিক আছে। সো গেট ফ্রিড অফ মানে কি, গেট ফ্রিড অফ মানে হচ্ছে মুক্ত হওয়া, মুক্ত হওয়া, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। গিফট অফ দ্য গ্যাপ এর অর্থ হচ্ছে বাকপটুতা, কোনো কিছুতে কথাবার্তা খুব পটু হওয়া, বাকপটুতা, এটাকে বলা গিফট অফ দ্য গ্যাপ। ওকে, গিভ আ হ্যান্ড, তুমি কাউকে সাহায্যের জন্য হাত বাড়ায় দিতেছো, এটা হচ্ছে তোমার সাহায্যে হাত বাড়া দেওয়া, সে অর্থে তুমি গিভ আ হ্যান্ড মানে হচ্ছে সাহায্য করা। গো অল আউট, ওই যে আমি বললাম না, বাই অল মিনস, সর্বাত্মক ভাবে, সো গো অল আউট এটা হচ্ছে তোমার সর্বতভাবে চেষ্টা বোঝায়, ঠিক আছে, অনেক চেষ্টা করা। গো টু ডগস, এটা লাগবে, হচ্ছে গোল্লায় যাওয়া। তো যেটা বলতেছিলাম যে গো টু ডগস হচ্ছে তোমার গোল্লায় যাওয়া, ঠিক আছে, গো টু ডগস হচ্ছে গোল্লায় যাওয়া। আমি এইচ থেকে শুরু করি, হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে বাধা ধরা, ঠিক আছে, হার্ড অ্যান্ড ফাস্ট মানে বাধা ধরা, যে মানে একদম ফিক্সড কিছু জিনিস, হার্ড অ্যান্ড ফাস্ট। ওকে, এবং এরপর যদি দেখি হার্ড নাট টু ক্র্যাক, এর মানে হচ্ছে যে যেরকম একটা কঠিন বা শক্ত বাদামকে যেমন ভাঙতে কষ্ট হয় না, একটু টাফ না, তো সেরকম এরকম টাফ প্রবলেমকে হার্ড নাট টু ক্র্যাক ইডিয়ামস দিয়ে প্রকাশ করা হয়। এখানে সবকিছু হচ্ছে তুমি দেখবা ইডিয়ামস মানে আক্ষরিক অর্থ এবং রূপক অর্থের মধ্যে একটা মিনিং তুমি পাইতেছো, ঠিক আছে, একটা মিনিং তুমি মানে একটা মিনিং এর রিজেম্বলেন্স পাচ্ছ, সেই মিনিং রিজেম্বলেন্সটা যদি ধরতে পারো তুমি ইডিয়ামস শুনে বুঝতে পারবে আচ্ছা কি মিন করতে চাইছে বা কি টাইপের অর্থ হইতে পারে। ওকে, এই আর কি। হেড অ্যান্ড ইয়ার্স মানে সম্পূর্ণরূপে, এটা মনে রাখতে হবে। হার্ট অ্যান্ড সোল, যেটা বললাম হার্ট অ্যান্ড সোল এর মানে কি একদম মন প্রাণ, তোমার আত্মা, মানে এখানে হার্ট অ্যান্ড সোল বলতে আত্মা এবং হৃদয় বলতে কি বোঝানো হয়েছে, তোমার মানে মন প্রাণ সব কিছু দিয়ে, ঠিক আছে, মনে প্রাণে। হোল্ড ওয়াটার মানে হচ্ছে কার্যকরী হওয়া, কোনো কিছু কার্যকরী করা। বিয়ার এক্সামিনেশন, ঠিক আছে, কোনো কিছু ওয়ার্কআউট করা। হোল্ড ইউর হর্সেস মানে হচ্ছে মানে এখানে হচ্ছে ঘোড়ার রাশ টানা, ঠিক আছে, এভাবে তুমি চিন্তা করতে পারো যে তোমার যে মানে লোভের যে ইয়াটা আছে, যে লোভের যে কি বলা যায় প্রবৃত্তি, সেই প্রবৃত্তির রাশ টেনে ধরলা, সেই কথা বলতে এখানে বোঝানো হচ্ছে হোল্ড ইউর হর্সেস বা সবুর করা, ঠিক আছে, মানে আরো বেশি ধৈর্য ধরা। হোস্টিন হিমসেলফ মানে হচ্ছে একাই 100, অল ইন ওয়ান, সে একাই হচ্ছে 100, ঠিক আছে। হিউ অ্যান্ড ক্রাই মানে তো চিৎকার, হিউ অ্যান্ড ক্রাই মানে চিৎকার।
হেড ইন দ্য ক্লাউডস মানে হচ্ছে যার মাথা একদম মেঘের উপর, মানে চিন্তা ভাবনা একদম আকাশ কুসুম, ওই অর্থে। হেড ইন দ্য ক্লাউডস মানে মাথা কি মেঘের উপর না, তা চিন্তা ভাবনা একদম মেঘের উপর, আসমান ছোঁয়া, চিন্তা ভাবনা আকাশ ছুঁয়ে ফেলছে, কাজে কাজ কিছু নাই, তো এটাকে ডে ড্রিম বলতে পারি, ঠিক আছে। হিট বিলো দ্য বেল্ট হচ্ছে, এটা একটু মনে রাখতে পারো, অবৈধ পথ অবলম্বন, বাট এটা অতটা কমন না। হোল অ্যান্ড কর্নার, এটা লাগবে, হোল অ্যান্ড কর্নার মানে হচ্ছে একদম তোমার কি বলছে, হোল অ্যান্ড কর্নার যে বলতে কিন্তু তোমার একদম ওপেন প্লেস বা খুব সবার সামনে দেখা যায় এমন প্লেস না, ঠিক আছে, সবাই খুব ইজিলি জানতে পারবে, প্রকাশ করতে পারবে এমন প্লেস না। হোল অ্যান্ড কর্নার মানে হচ্ছে যেটা গোপনে বা সাইডে রাখার মতো জিনিস, তো হোল অ্যান্ড কর্নার সিক্রেটকে বোঝায়, ঠিক আছে, হোল অ্যান্ড কর্নার বোঝায় সিক্রেটকে। সো আসো এরপর আমরা দেখি, এরপর হচ্ছে ইনএফিক্স। ইনএফিক্স হচ্ছে তোমার ইনএফিক্স, তারপর হচ্ছে অ্যাট লস, অ্যাট এ উইটস, অ্যাট ওয়ান্স উইটস এন্ড, এই সবগুলো বলতে বোঝা হচ্ছে হতবুদ্ধি বা মুশকিল, ঠিক আছে। ইন এ নাটশেল, ইন এ নাটশেল মানে হচ্ছে একদম সব কিছুকে একটা ছোট্ট জায়গায় নিয়ে আসা, ছোট্ট জায়গায় কম্প্রেস করে বলা, ঠিক আছে, খুবই সংক্ষেপে বলা। কোল্ড ব্লাড, কোল্ড ব্লাড মানে হচ্ছে মাথা ঠান্ডা। গুড বুক অফ, একটাকে আমরা কি বলছিলাম যে টু বি ইন ওয়ান্স ব্যাড বুক, এর মানে কি কারো অপ্রিয় হওয়া, তো গুড বুক মানে হচ্ছে কারো প্রিয় হওয়া বা কারো প্রতি অনুগ্রহে, ঠিক আছে। ইন দ্য গুড বুক অফ হচ্ছে কারো প্রতি অনুগ্রহে বা কারো প্রতি হচ্ছে তোমার মমতায়। ইন ফুল সুইং, ইন ফুল সুইং, ফুল সুইং মানে হচ্ছে ফুল এক্সটেন্ড মনে বা ফুল সুইং, সুইং ফুল হইতেছে মানে কি তুমি তোমার ফুলটা দিয়ে ফুল পোটেনশিয়াল লাগাছো, একদম পুরো দমে কাজ করতেছো, ঠিক আছে। ইন লিউ অফ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজের মতো বলতে পারো, ইডিয়ামস বলতে পারো। ইন লিউ অফ মানে হচ্ছে পরিবর্তে, এটা হচ্ছে ইনস্টেড অফ এর অর্থে বলছে, অনেক ছোটবেলায় জিনিসটা ভুল করছিলাম। ইন নো টাইম, ইন নো টাইম মানে হচ্ছে এই সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, সময় লাগবে না, ঠিক আছে, আমরা বলি না যে একদম সময় লাগবে না, এই হয়ে গেল, খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন, সে অর্থ বলা হয় ইন নো টাইম বা শীঘ্রই। ইন দ্য রাইট, ইন দ্য রাইট মানে হচ্ছে যথার্থ বা অ্যাপ্রোপ্রিয়েট, ইন দ্য রাইট মানে হচ্ছে যথার্থ বা অ্যাপ্রোপ্রিয়েট। ইন দ্য লং রান, ইন দ্য লং রান, ঠিক আছে। ইন দ্য লং রান মানে কি তুমি হচ্ছে তোমার এখন যদিও ভালো করতেছো, বাট একদম শেষ পর্যন্ত তুমি যখন যাবা, লং রান মানে কিন্তু একটা লম্বা দৌড়, যেটা শুরু এবং শেষ আলাদা, দুই ক্ষেত্রে তোমার দুই রকম অবস্থা হবে, তো শেষ পর্যন্ত গিয়ে হচ্ছে তুমি ধরা খাওয়া, শেষ পর্যন্ত গিয়ে তুমি সাফার করবা। সো ইন দ্য লং রান বলতে সেটার এন্ডটা বুঝাইছে, পরিশেষটা বুঝাইছে, ঠিক আছে। ইন ভেইন, ইন ভেইন এটা লাগবে, ইন ভেইন মানে বৃথা। ইনস অ্যান্ড আউটস, ইনস অ্যান্ড আউটস মানে তুমি তোমার ভিতর বাহির, ভিতরে একদম ভিতরে যা যা আছে, বাইরে যা আছে সব কিছু জানছো, সব কিছু দেখছো, এরকম ক্ষেত্রে ইনস অ্যান্ড আউটসকে বলে খুঁটিনাটি সব কিছু। আইরনি অফ ফেট, আইরনি মানে কি, আইরনি মানে কি আমরা মজা করি, আইরনি করি না, যে সার্কাজম থেকে করি না। সো এখানে ফেট যখন আইরনি করে মানে হচ্ছে ভাগ্য যখন তোমার সাথে সার্কাজম বা আইরনি করছে, সেটাকে তুমি কি বলতে পারো, ভাগ্যের পরিহাস, ঠিক আছে, ভাগ্যের পরিহাস। সিমস লাইক গুড লাক বাট ইট ওয়াজ এ ব্যাড লাক। কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে নিকট আত্মীয়, আত্মীয় স্বজন, এটা আমরা সবাই জানি, এটা খুবই ইম্পর্টেন্ট। নক উড, নক উড, আচ্ছা এটা আনইম্পর্টেন্ট, এটা জানলে জানতে পারো। নক উড মানে হচ্ছে ভাগ্য সুপ্রসন্ন থাকা। কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং, কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং কিভাবে আসছে, একটা যুদ্ধে যখন একটা টেরিটরি তোমার আন্ডারে থাকবে, সো ওই টেরিটরিটা যে তোমার, এটা প্রমাণই করবে হচ্ছে ওই জায়গায় পতাকা দিয়ে, যে ওই জায়গায় টেরিটরি তোমার পতাকা লাগানো মানে ওই এরিয়াটা তোমার। যখনই বাইরের শত্রুরা হামলা করে ওই জায়গায় নিয়ে নেবে, তারা কি করবে, সবার আগে পতাকা চেঞ্জ করে নিজের পতাকা গাড়বে, ঠিক আছে, যে উই হ্যাভ কনকুয়ার্ড দিস টেরিটরি। তো ওইখানে কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং মানে হচ্ছে ওই জায়গাটা এখনো ধরে রাখা, ওই জায়গায় টিকে থাকা, ঠিক আছে, সারভাইভ বোঝানো হয়েছে, ওকে, সারভাইভ বোঝানো হয়েছে। আসো এরপর আমরা দেখি, এরপর যদি দেখি তাহলে কি কি আসবে, লায়ন্স শেয়ার, যেটা আমি একটু আগে বলছি, লায়ন্স শেয়ার হচ্ছে সিংহভাগ, লায়ন্স শেয়ার হচ্ছে সিংহভাগ, ঠিক আছে। লুজ ক্যানন, আচ্ছা এটা লাগবে, লুজ ক্যানন, এটা ডিরেক্ট মনে রাখতে হবে, অপ্রত্যাশিত। লেন্ড মি ইওর ইয়ার্স, লেন্ড মি ইওর ইয়ার্স শুনলে মনে হয় তোমার কান ধার দাও, বাট কান ধার দাও বলতে সে কি বুঝাইছে, যে আমি যে বলতেছি কান দিয়ে শোনো, মন দিয়ে শোনো, ঠিক আছে। লিসেন টু মি। লার্ন বাই হার্ট, লার্ন বাই হার্ট হচ্ছে মানে হচ্ছে মুখস্থ, মানে কি তোমার দেখো আত্মস্থ করে, এখানে লার্ন বাই হার্ট মানে হচ্ছে মন থেকে শেখা বা হচ্ছে আত্মস্থ করা, সোজা ভাষা আমরা বলতে পারি মুখস্থ করা। লিভ নো স্টোন আনটার্নড, এখন হচ্ছে মনে করো তোমার একটা কিছু হারায় গেছে, পাথরে ভিড়ে হারায় গেছে, কিন্তু তুমি কোনো পাথর উল্টানো বাকি রাখলো না, মানে তুমি ওইটা খুঁজার কোনো রকম উপায়, মানে এতগুলো পাথর তুমি সব উল্টা দেখলে, কিছু কিছু উল্টা দেখে রেখে দিলে, নট লাইক দ্যাট, তুমি ওই জায়গায় সবগুলো পাথর উল্টায় দেখলা যে ওখানে আছে কিনা। সো এই যে তুমি চেষ্টায় যে কোনো ত্রুটি রাখলে না, ইউ লেফট নো স্টোন আনটার্ন, ঠিক আছে, ইউ লেফট নো স্টোন আনটার্ন। মেইডেন স্পিচ, মেইডেন স্পিচ মানে হচ্ছে প্রথম বক্তৃতা, মেইডেন স্পিচ এটা প্রথম বক্তৃতা, এটা লাগবে। মেক বোথ এন্ডস মিট, আচ্ছা মেক বোথ এন্ডস মিট হচ্ছে বোথ এন্ড, তোমার আয়ের একটা এন্ড আছে, ব্যয়ের একটা এন্ড আছে, তুমি দুইটা এন্ডকে মিট আপ করতে না পারো, তাহলে দেখা যাবে তোমার খরচ বেড়ে গেছে, বা তুমি টাকা শেষ হয়ে গেছে, বা তুমি ঋণগ্রস্ত হয়ে গেছো, বা হচ্ছে তুমি দেউলিয়া হয়ে গেছো। সো এরকম পর্যায়ে এই দুইটাকে তুমি যদি মিলাইতে না পারো তাহলে সমস্যা না, সেটাকে বলেছে মেক বোথ এন্ডস মিট, ঠিক আছে। মুড পয়েন্ট, মুড পয়েন্ট হচ্ছে অমীমাংসিত বিষয়, এটা অত ইম্পর্টেন্ট না। নিপ ইন দ্য বাড, এটা ইংলিশ ফর টুডে, এটা বোর্ড কোয়েশ্চেন, একাডেমিক অ্যাডমিশন দুই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। নিপ ইন দ্য বাড, নিপ ইন দ্য বাড মানে হচ্ছে তোমার একটা কিছু যখন অঙ্কুর, একটা কিছু যখন মানে কি বলা যায়, একটা বীজ সে থেকে গাছ হওয়া ছিল, তুমি বীজটাকে নষ্ট করে দিলাম, একদম তুমি অঙ্কুর থেকে তাকে একদম সমূলে বিনাশ করে দিলা, সেটাকে বলা হয় নিপ ইন দ্য বাড।
নুক অ্যান্ড কর্নার, নুক অ্যান্ড কর্নার হচ্ছে আনাচে কানাচে, নুক অ্যান্ড কর্নার মানে হচ্ছে আনাচে কানাচে, এটা একদম চিপা চাপা সব সহজ, এটাকে নুক অ্যান্ড কর্নার বলে। নাও অ্যান্ড দেন মানে হচ্ছে এখন তখন মাঝামাঝি, সামটাইমস, ঠিক আছে, এটা বোঝায় হচ্ছে সামটাইমস, এটা বোঝায় হচ্ছে সামটাইমস, ঠিক আছে, এটা বোঝায় হচ্ছে সামটাইমস। নাল অ্যান্ড ভয়েড, নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে বাতিল, নাল অ্যান্ড ভয়েড, নাল মানে খালি, ভয়েড মানে খালি, নাল অ্যান্ড ভয়েড মানে কি বাতিল, ইনভ্যালিড। অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, স্পার মানে হচ্ছে তোমার ফুলকা, আগুনের যে ফুলকে দেয় সে ফুলকাটা বলেছে। অন দ্য স্পার অফ মোমেন্ট মানে হচ্ছে মুহূর্তে কিছু কিছু মোমেন্ট থাকে না যে একদম খুব স্পার্কিং মোমেন্ট, ওইটা বলেছে একদম অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, ঠিক মুহূর্তের উত্তেজনা, তুমি একটা কাজ করে ফেলা, তুমি একটা অঘটন ঘটায় ফেলা, বা তুমি একটা কিছু মানে দেখা গেলো ওই সময় কিছু একটা হইলো, ঠিক আছে, এই একটা ফুল ক্লাইম্যাক্সে হয় না কিছু আনওয়ান্টেড, সো এই আর কি। অন দ্য ওয়েন, অন দ্য ওয়েন দেখো ওয়েন অ্যান্ড ওয়্যাক্স, ওয়েন অ্যান্ড ওয়্যাক্স এই আমি পড়েছি, ওয়েন মানে হচ্ছে ইনক্রিজ, ওয়্যাক্স মানে হচ্ছে ডিক্রিজ, সো সরি ওয়েন মানে হচ্ছে ডিক্রিজ, ওয়্যাক্স মানে ইনক্রিজ, সো ওয়েনিং অ্যান্ড ওয়্যাক্সিং এই জিনিসটাকে যখন আমি বলবো অন দ্য ওয়েন তখন এটা বোঝাবো হচ্ছে হ্রাসমান বা ডিক্রিজিং, ঠিক আছে। আউট অফ ডেট, আউট অফ ডেট অপ্রচলিত, আউট অফ ট্রেন্ড, ঠিক আছে, ডেট মানে কি তার তারিখ চলে গেছে না, এর মানে হচ্ছে সেটা যে বর্তমানে যে ট্রেন্ডটা ছিল ট্রেন্ডটা চলে গেছে, আউট অফ ট্রেডিশন হয়ে গেছে। অফ অ্যান্ড অন, এই অফ অ্যান্ড অনও হচ্ছে তোমার নাও অ্যান্ড দেনের মতোই অর্থ মিন করে। এরপর আসো অন অ্যান্ড অন, খেয়াল করে দেখো দুইটা টাইপ কিন্তু, একটা হচ্ছে অফ অ্যান্ড অন, একটা হচ্ছে অন অ্যান্ড অন। অফ অ্যান্ড অন মানে হচ্ছে একবার অফ একবার অন, একবার অফ একবার মানে কন্টিনিউয়াসলি অন না, ঠিক আছে, সে হচ্ছে মাঝে মাঝে একবার অন একবার অফ হইতেছে, মাঝে মাঝে হইতেছে। আর অন অ্যান্ড অন মানে হচ্ছে তুমি একদম চালাই যাচ্ছ, ইউ আর গোয়িং অন অ্যান্ড অন, ইউ আর ট্রাইং অন অ্যান্ড অন, মানে তুমি ক্রমাগত চেষ্টা, ক্রমাগত কি বলা যায় ইফোর্ট দিয়েই যাচ্ছ, চালাই যাচ্ছ, ঠিক আছে। অলিভ ব্রাঞ্চ, এটা মনে রাখবা, অলিভ ব্রাঞ্চ হচ্ছে সিম্বল অফ পিস। আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট হচ্ছে থরলি, আউট অ্যান্ড আউট হচ্ছে থরলি, থরলি মানে একদম বিস্তারিত ভাবে। ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন এখানে এটা হচ্ছে অমাবস্যা চাঁদ অর্থে বসে, ঠিক আছে, এটা বসে অমাবস্যা চাঁদ অর্থে, ভেরি রেয়ারলি। ওভারহেড অ্যান্ড ইয়ার্স, ওভারহেড অ্যান্ড ইয়ার্স মানে মাথা এবং কানের উপর দিয়ে, এইভাবে তুমি যে চিন্তা করো তাহলে এটা তুমি এভাবে মানে রাখতে পারো যে এটা হচ্ছে একদম গভীরভাবে কোনো কিছু, ঠিক আছে। পার্ট অ্যান্ড পার্সেল, এটা সবাই জানো, এটা পড়া লাগবে না, ইন্টিগ্রাল পার্ট কোনো কিছু একদম অবিচ্ছেদ্য অংশ। প্রোজ অ্যান্ড কনস, প্রোজ মানে হচ্ছে সুবিধা, কনস মানে অসুবিধা, সো প্রোজ অ্যান্ড কনস এখানে সুবিধা এবং অসুবিধা বুঝাইছে। প্রিমা ফেসি, এটা হচ্ছে তোমার একদম মানে কি বলে একটা বিদেশি ওয়ার্ড, সো এটার ফার্স্ট ভিউ যেটা প্রথম দেখা বোঝানো হয়েছে প্রিমা ফেসি মানে প্রাইমারি ফেস টু ফেস যে কনভারসেশন, প্রাইমারি ফেস টু ফেস মিট আপ, সেটাকে বলেছে প্রিমা ফেসি বা প্রথম দেখা, ঠিক আছে। পিক এ কোয়ারেল উইথ, পিক এ কোয়ারেল উইথ, ঠিক আছে, পিক এ কোয়ারেল উইথ মানে হচ্ছে ঝগড়া করা, পিক এ কোয়ারেল উইথ মানে হচ্ছে ঝগড়া করা, যে কারোর সাথে কোয়ারেল মানে তো ঝগড়া, তো পিক এ কোয়ারেল উইথ ঝগড়াই হবে। পুলিং ইয়োর লেগ, আচ্ছা আমরা বললাম মজা করে যে লেগ পুলিং করতেছে, তো এই লেগ পুলিংটা কি মেইনলি হচ্ছে তাকে নিয়ে মজা নিতেছি, তাকে নিয়ে কৌতুক করতেছি, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার পুলিং ইয়োর লেগ। পুল আউট অল স্টেপস, এটা হচ্ছে ওই যে তোমার লিভ নো স্টোন আনটার্ন, তারপর হচ্ছে গো অল আউট, পুল আউট অল স্টেপস বাই অল মিনস, ওই অলরেডি যা যা আছে তারা হচ্ছে সব এরকম সবভাবে সর্বতভাবে চেষ্টাটাই বুঝায়। পুট আপ উইথ, এটা হচ্ছে আমি ইয়াতে পড়াইছিলাম তোমার যে কি বলে পুট আপ উইথ, বিয়ার উইথ, এটা হচ্ছে গ্রুপ ভার্বসে পড়াইছি, এটার অর্থ হচ্ছে সহ্য করা। রেড লেটার ডে, রেড লেটার ডে মানে হচ্ছে স্মরণীয় করা, মেমোরেবল করা। রেড হ্যান্ডেড, হাতে নাতে বলছি। রেজ ওয়ান্স আইব্রো, এখন দেখো রেজ ওয়ান্স আইব্রো মানে হচ্ছে তুমি কোনো কিছু দেখে অবাক যখন হবে তখন তোমার ভ্রু উঁচা হয়ে যাবে, তুমি যখন কোনো কিছু দেখে অসম্মতি বা তুমি একটা কোনো সুন্দর সুন্দর হঠাৎ করে যখন একটা এমন কথা বলবে যেটা তোমার অবজেকশন আছে তখন ভ্রু উঁচা হয়ে যাবে, সেই হিসাবে রেজ ওয়ান্স আইব্রো তোমার অসম্মতি বা বিস্ময়কে বোঝায়। রেইনি ডে, রেইনি ডে এখন মনে করো ঢাকা শহরে বৃষ্টি হলে কতটুকু খারাপ অবস্থা হয় এটা যারা ঢাকায় থাকে এর চেয়ে ভালো কেউ জানে না, সেই জন্য তুমি সেভাবে মনে রাখতে পারো রেইনি ডে মানে দুর্দিন, বৃষ্টি হয়েছে মানে অবস্থা খারাপ, ওই দিন ভাড়া বেশি, ওই দিন যানজট বেশি, ওই দিন সব কিছু ঝামেলা। রাউন্ড ডজন, রাউন্ড ডজন মানে হচ্ছে পুরো একটা ডজন, ঠিক আছে, ভাঙতি টাঙতি না, একদম এক ডজন, রাউন্ড ডজন, ওকে। রাজমাটাস হইচই, রাজমাটাস হইচই, এটা আমি সিনেমাটোনিমে পড়াইছি, রাজমাটাস হইচই, ঠিক আছে, রাজমাটাস হইচই। এবার আসো আর কি আছে, আর অল্প একটু আছে পড়ে ফেলি। সো এরপর যদি দেখি স্লিপ অফ দ্য টাং, স্লিপ অফ দ্য টাং মানে বলতে 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 কোনো শব্দ মুখ থেকে স্লিপ করে যেটা বলার সেটা না বলে ভুল বের হয়ে গেছে, সেটাকে বলা হবে বলার সামান্য ভুল বা স্লিপ অফ দি টাং, ঠিক আছে। স্লো কোচ, স্লো কোচ মানে হচ্ছে অপদার্থ, স্লো কোচ মানে অপদার্থ, এটাকে আমরা একটা মিনিং এ জানছিলাম এ ম্যান অফ স্ট্র, ঠিক আছে, এ ম্যান অফ স্ট্র, এ ম্যান অফ স্ট্র। স্কোয়ার মিল, স্কোয়ার মিল মানে হচ্ছে পুষ্টিকর, স্কোয়ার মিল মানে হচ্ছে পুষ্টিকর, ঠিক আছে। নিউট্রিশিয়াস, তোমার ওই স্কোয়ার মিল বলতে মানে ওর মধ্যে সবকিছু সমানভাবে আছে, বর্গে যেমন সব বাহু সমান থাকে ওই মিলটার মধ্যে সবগুলো নিউট্রিয়েন্ট সমানভাবে আছে, এবার মনে রাখতে পারো। স্টিক টু, লেগে থাকা, এটা আমি ওই দিন পড়েছি, স্টিক টু, অ্যাডহিয়ার টু, ক্লিং টু, যারা হচ্ছে গ্রুপ ভার্বের ক্লাসটা করেনি তারা করে ফেলো, গ্রুপ ভার্ব না, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পড়েছিলাম। স্টোনস থ্রো, স্টোনস থ্রো মানে এটা হচ্ছে অতি নিকটে বোঝানো, স্টোনস থ্রো মানে হচ্ছে যে এখানে এভাবে আসছে যে তুমি এভাবে মনে রাখতে পারো যে ধরো তুমি একটা পাথর মারলা, ঠিক আছে, পাথরটা তুমি যদি নর্মালিও থ্রো করো খুব কাছে গিয়ে পড়ো, তুমি যদি পাথরকে নর্মালি একটা ফেলে দাও খুব কাছে গিয়ে পড়বে, পাথরটা খুব দূরে যাবে, তুমি থ্রো বলতে উড়ায় মারো না, তুমি নর্মাল পাথরকে ছেড়ে দিলা তোমার কিন্তু খুব কাছেই পড়বে, তো এইভাবে তুমি মনে রাখতে পারো স্টোনস থ্রো হচ্ছে
অতি নিকটে। সিলভার স্পুন, এটা কেমনি কি, সোনার চামচ মুখে এনে জন্মানো, আমরা বললাম যে একদম সোনার চামচ মুখে জন্মাইছে, সো এটাকে ইংলিশে বলা হয় সিলভার স্পুন, যে প্রাচুর্য, খুব ধনাঢ্য দেয়, খুব বড় লোকের মধ্যে জন্মাইছে, ঠিক আছে, বড় লোকের মধ্যে জন্মাইছে। সিট অন দ্য ফেন্স, সিট অন দ্য ফেন্স, এখন একটা ব্যারিকেড এমন আছে যার এই পারে হচ্ছে একদল, ওই পারে হচ্ছে একদল, তুমি কোনো গালে যেতে পারতেছো না, তুমি কি করলো, তুমি ওই ব্যারিকেডের উপর, তুমি ফেন্সের উপর বসে থাকলা, তুমি ওই পক্ষ না এই পক্ষ, তুমি মাঝামাঝি একজন, তুমি কোনো পক্ষই না, তুমি নিরপেক্ষ, নিউট্রাল, সেটাকে বলা হবে সিট অন দ্য ফেন্স। সল্ট অফ লাইফ, তুমি তরকারিতে যত কিছু দাও না কেন, লবণ না দিলে মজা হবে না, সো লবণটা কি, লবণ একটা ভ্যালু আছে না, লবণ ভ্যালুয়েবল না, সেটাই সল্ট অফ লাইফ হচ্ছে ভ্যালুয়েবল থিং। সেল ইউর সেলফ শর্ট, আচ্ছা সেল ইউর সেলফ শর্টটা কি, সেল ইউর সেলফ শর্টটা হচ্ছে সেল ইউর সেলফ, তো এর মানে কি নিজেকে বিক্রি করা, শর্ট মানে বোঝানো হচ্ছে অল্প দামে, অল্প দামে নিজেকে বিক্রি করা, তুমি অল্প দামে নিজেকে কখন বিক্রি করবে, বা অল্প কথায় নিজেকে বিক্রি করা বলতে কি বোঝায়, হচ্ছে নিজেকে অবমূল্যায়ন করা। অল্প দামে নিজেকে বিক্রি বলতে কেনা বেচা না, তুমি নিজেকে অবমূল্যায়ন করতেছো, নিজেকে তুমি যতটুকু পোটেনশিয়াল তার চেয়ে বেশি ছোট, তার চেয়ে বেশি ইনফেরিয়র, তার চেয়ে বেশি তুচ্ছ ভাবতেছো, তার চেয়ে বেশি খারাপ ভাবতেছো, তো নিজেকে ছোট ভাবা, নিজেকে তুচ্ছ জ্ঞান করা, ঠিক আছে, এইটা জিনিসটাকে বলা সেল ইউর সেলফ শর্ট, ঠিক আছে। সাইন ডাই, সাইন ডাই মানে হচ্ছে অনিশ্চিত, এই জিনিসটা একটু মাথায় রেখো, সাইন ডাই মানে অনিশ্চিত। 6 and 7 এটা লাগবে, সোয়ান সং তো মাস্ট, সোয়ান সং তো মাস্ট। এখন সোয়ান সং এভাবে মনে রাখা যায় যে শেষ কাজ বলা হয়, কারণ হচ্ছে সোয়ান সং, তোমার রাজহাঁসের বেলায় একটা প্রবাদ ছিল শেক্সপিয়ারের সময়, যে হচ্ছে যখন রাজহাঁসকে হচ্ছে জবাই করা হইতো, স্লটার করা হইতো, তখন হচ্ছে তাকে জবাইয়ের পর সে মৃত্যুর সময় গান গাইতো, তার গলা দিয়ে গান বের হইতো, ঠিক আছে। সোয়ান সং মানে হচ্ছে শেষ, তার মৃত্যুর আগে শেষ গান না, সেই জন্য সোয়ান সং বলতে শেষ কাজ বোঝানো হয়, যেমন দ্য টেম্পেস্ট, এইটার পর শেক্সপিয়ার লিখতে পারেন, এটাকে তার সোয়ান সং বলা হয়, ঠিক আছে। 6 and 7, 6 and 7 মানে হচ্ছে ডিসঅর্গানাইজ, ঠিক আছে, মানে কতগুলো 6 কতগুলো 7 কতগুলো 6 কতগুলো 7, এভাবে তো মনে রাখতে পারো যে একটা একটা অগোছালো ভাবে আছে, সো এটা ডিসঅর্গানাইজড, ওকে। সিলভার লাইনিং, এভরি ক্লাউড হ্যাজ সিলভার লাইনিং, এই যে একটা প্রবাদের মানে হচ্ছে অনেক হতাশার মধ্যে অনেক আশা আছে, অনেক গভীর হতাশার মধ্যে আশার আলো থাকে, সিলভার লাইনিং হচ্ছে আশা বা হোপকে বোঝায়। টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে বিবেচনা করা, টেক ইনটু অ্যাকাউন্ট মানে বিবেচনা করা, যে একটা জিনিস তুমি আমলে নিলা, সে আমলে নেওয়াটাকে বলা হয় টেক ইনটু অ্যাকাউন্ট, ইংলিশে বলা হয় টেক ইনটু অ্যাকাউন্ট। টেক ওয়ান টু টাস্ক মানে হচ্ছে কাউকে তিরস্কার করা, টেক ওয়ান টু টাস্ক, ঠিক আছে, টেক ওয়ান টাস্ক হচ্ছে কাউকে তিরস্কার বা কাউকে বকাঝকা করো, ওকে, এটা মাথায় রেখো, এটা লাগবে। টেক টু হার্ট, টেক টু হার্ট মানে হচ্ছে কেউ তোমাকে আঘাত করলে, আঘাতটা তোমার মনে গিয়ে লাগলো, মনে গিয়ে আঘাত করলে, এটাকে বলে মর্মাহত হওয়া। টেক টু হার্ট মানে হচ্ছে মনে আঘাত পাওয়া, মর্মাহত হওয়া। টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক, এটা সবাই জানো, টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক। টু দ্য ব্যাকবোন, হাড়ে হাড়ে, এটা ইজিলি, ব্যাকবোন মানে হাড্ডি, সো হাড়ে হাড়ে মনে রাখা যাবে, ব্যাকবোন একটা বোনই, তাই না, একটা না অনেকগুলো বোনস মিলে, অনেকগুলো ভার্টিব্রা মিলে হয়, সো হাড়ে হাড়ে আর কি। টু মেক গুড, টু মেক গুড মানে হচ্ছে একটা খারাপ হয়ে গেছে, তুমি ওটা ভালো করার চেষ্টা করছো, তুমি ওটা ক্ষতিপূরণ দিতেছো, কম্পেনসেট করতেছো, ঠিক আছে, সো টু মেক গুড হচ্ছে ক্ষতিপূরণ করা। টু গেট অলং উইথ, টু গেট অলং উইথ মানে হচ্ছে ইউজ টু, কোনো কিছু অ্যাডাপ্ট করা, কোনো কিছু হচ্ছে মানায় নেওয়া, ওকে। টু এন্ড ইন স্মোক, এন্ড ইন স্মোক মানে এত কিছু করলাম কিন্তু দিন শেষে সবকিছু ধোঁয়াশা, সবকিছু মানে ধোঁয়াশার মধ্যে শেষ হলো, সেটাকে বলতে পারি এন্ড ইন স্মোক। রিড বিটুইন দ্য লাইন, তোমাকে আমি বলছি একটা লাইন, কিন্তু এটা ভিতরে হচ্ছে তোমার আরেকটা যে অর্থ আছে, হিডেন মিনিং আছে, সেটা তোমাকে বের করতে হবে, মানে এক লাইনের পরে কিন্তু আরেক লাইনে আছে, কিন্তু দুই লাইনের মধ্যে আমি যে অন্তর্নিহিত অর্থটা বলছি, ওইটাকে তোমাকে ওই দুই লাইনের ভিতর থেকে ইউ হ্যাভ টু রিড দ্য ইন্টারনাল মিনিং বিটুইন দ্য লাইন্স, এভাবে আসে টু রিড বিটুইন দ্য লাইন। টু ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস মানে হচ্ছে তোমার একদম মানে পিন পতন শীতল নীরবতা আছে, একজন কথা বলা শুরু করলো, নীরবতা ভেঙে গেল, সো এই নীরবতা ভেঙে যাওয়াটাকে বলা হয় টু ব্রেক দ্য আইস, টু ব্রেক দি আইস। টু কিপ ওয়ান্স হেড, টু কিপ ওয়ান্স হেড শান্ত করে, এটা আলাদাভাবে আমি কিছু বলতে পারলাম না, এটা তুমি মনে রেখো। দ্য থার্ড ডিগ্রি, দ্য থার্ড ডিগ্রি হচ্ছে, এখন দেখো আমরা কি বলা যায়, যোগাযোগের ক্ষেত্রে পড়ছে না 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সবচেয়ে বেশি ঘন, সবচেয়ে বেশি মানে অ্যাগ্রিগেটেড, তোমার যোগাযোগের মৌলগুলো যুক্ত থাকে কোনটায়, 3 ডিগ্রিতেই, তো টারশিয়ারিতে, তাই না, সো ওইখানে খুব ইন্টেন্স একটা অবস্থা থাকে না, খুব মানে কি কনসেন্ট্রেটেড বা কনজেস্টেড একটা অবস্থা থাকে, সেখানে তো থার্ড ডিগ্রি বলতে সেরকম ইন্টেন্স বা ওইরকম একটা উচ্চ অবস্থা বোঝায়, ঠিক আছে, খুব রাগের উচ্চ মাত্রা বোঝায়। টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট মানে হচ্ছে হিস্টোরিক্যাল ইভেন্ট, ঐতিহাসিক ঘটনা, ওকে। আপ অ্যান্ড ডুইং তো বলছি, তৎপর হওয়া, কোনো কিছুর জন্য খুবই ব্যতিব্যস্ত হওয়া, কোনো কিছুর জন্য একদম ক্রমাগত লেগে থাকা। আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে কখনো ভালো কখনো খারাপ, আপস অ্যান্ড ডাউনস, উত্থান এবং পতন। ভার্বোজ স্পিচ, ভার্বোজ মানে হচ্ছে প্রচুর বাকবহুল, হচ্ছে অনেক কথাবার্তা বলতেছে, ঠিক আছে, এটা আমি পড়াইছি ভার্বোজ, এটার উল্টা হচ্ছে ল্যাকনিক বা টার্স, আর এটা ভার্বোজ তো হচ্ছে বাকবহুল বোঝায়, ঠিক আছে, এই আর কি। উইল অ্যান্ড ও, সুখ এবং দুঃখ, সুখ এবং দুঃখ, এই হইল জিনিস। হোয়াইট এলিফেন্ট, হোয়াইট এলিফেন্ট মানে হচ্ছে দামি বস্তু, হোয়াইট এলিফেন্ট রেয়ার জিনিস, তো রেয়ার জিনিস সবসময় দামি হয়, হোয়াইট এলিফেন্ট হচ্ছে দামি বস্তু। হোয়াইট লাই, হোয়াইট লাই মানে হচ্ছে তুমি মিথ্যা বলছো, ঠিক আছে, বাট মিথ্যাটা সৎ উদ্দেশ্যে বলছো, তো তোমার মিথ্যাটা সৎ উদ্দেশ্যে বলার কারণে, যেমন আমরা বললাম হোয়াইট হ্যাকার, ব্ল্যাক হ্যাকার, সৎ উদ্দেশ্যে যে হ্যাকিং করা করে, যেমন সিক্রেট এক্সপার্টরা, সো এখানে হোয়াইট লাই বলতে তোমার এরকম সৎ উদ্দেশ্যে মিথ্যা বলে বোঝানো হয়েছে, ঠিক আছে, হার্মলেস লাই।
উইদাউট ইস্যু মানে কি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। উইদাউট ইস্যু মেডিকেল আসছিল, উইদাউট ইস্যু মানে নিঃসন্তান, ঠিক আছে। উইথ ফ্লাইং কালার্স এটা হচ্ছে বিজয়ের সাথে, এটা আলাদাভাবে মনে রাখতে হবে। উইথ ওপেন আর্মস বিনয়ের সাথে, যে তুমি কারোর সাথে ওয়ার্মলি খুব আন্তরিকভাবে 2 হাত বাড়ায় তাকে গ্রহণ করলা, সাদর গ্রহণ করলা, সেটাকে বলা হয় উইথ ওপেন আর্মস। সো এর মাধ্যমে হচ্ছে আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটা আমি গুছাই দিলাম তোমাদেরকে। এখানে আমি যা যা দেখাইছি তার মধ্যেই হচ্ছে ইনশাল্লাহ আসবে। মোটামুটি যদি কমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস বলতে চাও তাহলে হচ্ছে এর ভিতর থেকে আসবে, এর বাহিরে অ্যাটিপিক্যাল নর্মালি দিবে না। তারপর আরো অ্যাটিপিক্যাল যদি 2-1টা তুমি বলতে চাচ্ছ না ভাইয়া এর বাহিরে আরো কি পড়বো, তুমি বিগত বছরের সবগুলো সলভ করলেই দেখা যাবে যে তোমার মোটামুটি ওখান থেকে আরো 2-1টা তুমি এক্সট্রা পাবা, ওইটুকুর মধ্যেই এনাফ হবে ইনশাল্লাহ। সো হচ্ছে যাওয়ার আগে আমি আর 2-1টা কোশ্চেন দেখা যাবো, খুব বেশি কোশ্চেন সলভ করাবো না, খুব অল্প একটা কোশ্চেনে হচ্ছে আমি সলভ করে দিয়ে যাবো। যেমন হোল্ড ওয়াটার, যেটা আমি পড়াইছিলাম, এটা ডেন্টাল 18-19 আসছে, ঠিক আছে। হোল্ড ওয়াটার মানে কি? হোল্ড ওয়াটার মানে হচ্ছে কোনো কিছু কার্যকর হওয়া, কোনো কিছু তোমার কি বলছে, কোনো কিছু ওয়ার্কআউট করা। এটাকে আমরা কি বলছিলাম, বিয়ার এক্সামিনেশন পড়ছিলাম, ঠিক আছে, বিয়ার এক্সামিনেশন। ড্রিঙ্ক ওয়াটার বা কিপ ওয়াটার বা স্টোর কিন্তু হবে না। তারপর দেখো টু কিপ অ্যান আয়ন, টু কিপ আয়ন মানে কি, যে নর্মাল অর্থ কি তুমি দেখো এটা কিন্তু পড়িনি, বাট এটা আমরা কিভাবে মনে রাখবো, টু কিপ অ্যান আয়ন মানে কারো উপর চোখ রাখা, কারো উপর নজর রাখা। কারো উপর নজর রাখা মানে কি, কাউকে পর্যবেক্ষণ করা বুঝায় না। এখানে কি পর্যবেক্ষণ কি, টু কিপ কাম টু বি অ্যাক্টিভ না হবে, এখানে হবে টু বি অবজার্ভ, টু অবজার্ভ, কাউকে পর্যবেক্ষণ করা, কাউকে নিরীক্ষণ করা, কারো উপর চোখ রাখা বা নজর রাখা। তুমি কিন্তু মোটামুটি এটার সাথে রিলেট করে একটা অর্থ বের করতে পারতেছো। টু লুক যে হবে না এটা তুমিও বুঝতেছো। A piece of cake, আমরা কি বলছিলাম, যেটা একদম মানে ছেলের হাতের মোয়া অর্থে পিস অফ কেক, মানে সামথিং দ্যাট ইজ ভেরি ইজি। পিস অফ কেক ভ্যালুলেস একবার ইনএক্সপিরিয়েন্স পারসন হবে না। টেক ওয়ান টু টাস্ক, এটা মানে কি, কাউকে একদম মানে ধোলাই দেওয়া, কাউকে তিরস্কার করা, কাউকে হচ্ছে বকাঝকা করা। সো বকাঝকা কোয়েশ্চেন হবে না, ফ্ল্যাটার হবে না, প্রেইজ হবে না, উত্তর হবে রিবিউক। ওকে, দ্য ইডিয়াম উইদাউট ইস্যু একটু আগে পড়ছে। উইদাউট ইস্যু মানে কি, উইদাউট ইস্যু মানে হচ্ছে সে নিঃসন্তান, উইদাউট ইস্যু মানে হচ্ছে চাইল্ডলেস। তো দেখছো সব মেডিকেল ডেন্টাল ডিউতে আসে জিনিসপত্রগুলো। সো আমি হচ্ছে মোটামুটি খুব বেশি কোশ্চেন আজকে আনিনি, আমি খুব অল্প কোশ্চেন নিয়ে আসছি। অল্প কোশ্চেন আনার কারণ হচ্ছে কোশ্চেন আমি তোমাকে যা যা সলভ করাইতাম তা অলরেডি তোমাকে করাই ফেলছে। এখন মাস্টার ক্লাস যেহেতু এটা, আমি তোমাকে একবার যেহেতু বুঝাই দিছি, এই জিনিস তুমি যখন কোশ্চেন সলভ করো তোমার প্র্যাকটিসের মাধ্যমে আবার বুঝাই যাবে, ঠিক আছে। সো আমি জন্য খুব মিনিমাল কোশ্চেনের মাধ্যমে জরুরি জিনিসগুলোই তোমাকে শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে গুছাই দিলাম। এবং আজকের এই গুছাই দেওয়ার মাধ্যমে আমাদের ভোকাবুলারির যে ব্যাটল, সে ব্যাটলটা আজকে শেষ হচ্ছে। ভোকাবুলারি ব্যাটলে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথে ছিল, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। দোয়া করো যেন তোমাদের জন্য, তোমাদের জুনিয়রদের জন্য এরকম আরো কিছু উপকারী ফ্রি কার্যক্রম, প্রিমিয়াম কিছু নিয়ে আসতে পারি, তোমাদের কারণ নানাভাবে উপকৃত করতে পারি। ভাইয়াকে যে কোনো সময় যে কোনো প্রবলেমে তোমরা রিচ করতে পারো, ঠিক আছে। সো এরপর তো এছাড়া ইনশাল্লাহ গাইডলাইন আসতেই থাকবে, পোস্টও দিতে থাকবো। যা যা পড়াইছি সেগুলা পড়ো, ভালো মতো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে, ঠিক আছে। সো আবারও ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং উইথ মি ইন দিস লং জার্নি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো প্লেলিস্টে, নেক্সট কোনো প্রোগ্রামে, নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।